ঠিক আছে, টেবিল অফ কন্টেন্ট। প্রথম ক্লাসে আমরা শিখবো লেন্স, এক্সপোজার, ট্রায়াঙ্গেল। এক্সপোজার ট্রায়াঙ্গেলের তিনটা এলিমেন্ট, অ্যাপারচার, আইএসও এন্ড শাটার স্পিড। এই তিনটা ব্যাপারে আমরা ইন্টেন্সিভ ভাবে জানবো এবং আমরা কিছু ক্ষেত্রে লেন্স ব্যাপারেও জানবো। সেকেন্ড ক্লাসে আমরা টেকনিক্যাল টার্মস ব্যাপারে জানবো, যেখানে হোয়াইট ব্যালেন্স থাকবে, সেটিংস থাকবে, বিভিন্ন ক্যামেরার মোড থাকবে এবং কিছু টেকনিক থাকবে। আর থার্ডটাতে আমরা শিখবো কম্পোজিশনস, বিভিন্ন রুল শিখবো, অ্যাসপেক্ট রেশিও, কি কি করা যাবে কি কি করা যাবে না, আর কিছু টেকনিক শিখবো যেভাবে আরো আমরা ভালো ফ্রেমিং করতে পারি। আর ফোর্থ ক্লাসটা থাকবে ফিলোসফি নিয়ে, আর্ট নিয়ে। আমার কাছে সবসময় মনে হয় ফটোগ্রাফি হচ্ছে একটা আর্ট ফর্ম, যেখানে আসলে চিন্তা শক্তি বা একটা প্রকাশ মাধ্যম। তুমি আসলে অনেকগুলো দর্শকের কাছে কিছু বলতে পারবে, আহ অনেক সময় একটা স্টোরি টেলও করতে পারবে। তো ওইটার জন্য একটা কিছু শৈল্পিক একটা দিক লাগে, ওই শৈল্পিক দিক ব্যাপারে আমরা আলোচনা করার চেষ্টা করব লাস্ট ক্লাসে। আর তোমরা যদি চাও তাহলে আরো একটা ক্লাস আমরা রাখতে পারি, যেখানে আমরা হচ্ছে বেশ তোমাদের যে কাজগুলো আছে বা অ্যাসাইনমেন্ট গুলো আছে সেগুলো আমরা রিভিউ করব। আউটকাম, আউটকাম হচ্ছে এই ক্লাসের আউটকাম। পুরা আউটকাম তো আমরা ফটোগ্রাফি শিখবই, বাট এই ক্লাসের আউটকাম হচ্ছে আমরা লাইটকে কন্ট্রোল করা শিখবো। আমরা দেখি যে সবচেয়ে বেশি মেস আপ করে হচ্ছে লাইটই মেস আপ করে সবচেয়ে আমাদের সাথে। যেমন খুব লো লাইটে ছবি তুলতে যাচ্ছ, তোমাকে ফোকাসে রাখছে বাট তোমার বন্ধুকে ফোকাস করতে পারেনি। বাট তুমি একটু দৌড়াদৌড়ি করলা লো লাইটে, এখন হচ্ছে একটা ব্লার চলে আসলো যেটাকে মোশন ব্লার বলে। এখন তুমি ভাবছো এটা অ্যাস্থেটিক, তোমার কাছে অনেক ভালো লাগতেছে, বাট এটা কিন্তু আসলে একটা গ্রামাটিক্যাল ইরর। তো সেগুলো হচ্ছে আমরা একটু মিনিমাইজ করার চেষ্টা করব, অথবা তুমি যদি ওইরকমই অ্যাস্থেটিকনেস চাও তাহলে কিভাবে ক্রিয়েট করতে পারবা সেগুলো আমরা শিখবো। আসলে আমরা কন্ট্রোল করা শিখবো, আর বাকিটা সবকিছু আমাদের প্রেফারেন্স। আচ্ছা, প্রথমে আসি আমাদের ক্যামেরার ব্যাপারে, ক্যামেরার কিছু অ্যানালজি। প্রথমে একটা ডিএসএলআর দেখবো, তারপরে আমরা হচ্ছে পপুলার কিছু ক্যামেরা ফোন দেখবো। ডিএসএলআর এর যেসব কন্ট্রোল প্যানেল গুলো থাকে সেই কন্ট্রোল প্যানেল গুলো এখানে পয়েন্ট আউট করা হয়েছে। আগেকার যে আমি কিছুক্ষণ আগে বললাম যে 5D 1D এগুলো বেশ আগেকার পুরাতন ক্যামেরা, বাট এগুলো অনেক বেশি ইফেক্টিভ ছিল বা প্রফেশনাল ক্যামেরা বলা হতো আগে। তো এখনো কিছু কিছু ক্ষেত্রে তারা একটু অনন্য, সেটা হচ্ছে এই ডিসপ্লেটার ক্ষেত্রে। এখন দেখবা কোনো ক্যামেরাতেই যেসব লো এন্ডের ক্যামেরা আছে বা মিড রেঞ্জের ক্যামেরা আছে সেগুলোতেও হচ্ছে এরকম ডিসপ্লে থাকে না। বাট আগে ডিসপ্লে থাকতো, যার মাধ্যমে আমরা এক্সপোজার কম্পেনসেশন করতে পারতাম, আইএসও চেঞ্জ করতে পারতাম, অ্যাপারচার চেঞ্জ করতে পারতাম, আমরা সবকিছু দেখতে পারতাম আর কি। আর এই যে হুইলটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাপারচার কন্ট্রোল, বাট এখানে তুমি আইএসও কন্ট্রোল করতে পারবা, শাটার স্পিডও বাড়াতে পারবা। মানে এটা জাস্ট ইনক্রিমেন্ট একটা কন্ট্রোলিং একটা একটা হুইল। আর এটা হচ্ছে ডাইপোলার লেন্স কারেকশন। ধরো কারো কেউ চশমা পড়তেছে, এখন যে ভিউ ফাইন্ডারে ছবিটা তুলবে, এখন তার ধরো চশমাটা নাই, এখন তো সে ভিউ ফাইন্ডারে যা দেখবে সেই অনুপাতেই তো ফ্রেমিং করবে, সেই অনুপাতেই তো সে ফোকাস করবে। আর যারা মায়োপিয়াক তারা তো হচ্ছে ওইভাবে দেখতে পারবে না। তো তাদের জন্য তাদের চোখের যে ডায়াপ্টার, সেই ডায়াপ্টারটার কম্পেনসেশন একটা ফর্ম আছে, সেই ফর্মটাই হচ্ছে লেন্স ডায়াপ্টার কারেকশন। তো ওইটা আমরা ইউজ করা শিখবো পরবর্তীতে। আর এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে একটা এক্সটার্নাল ফ্ল্যাশের ব্যাপার আছে। আর এটা হচ্ছে শুটিং মোড ডায়াল, এখানে বিভিন্ন মোড সিলেক্ট করে শুট করা যেতে পারে। এটাকে তুমি কন্ট্রোল প্যানেল বলতে পারো, বা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ডায়াল আর কি। এটা হচ্ছে লেন্সের একটা বাটন থেকে, যে বাটনে তুমি অটো ফোকাস আর ম্যানুয়াল ফোকাস সুইচ করতে পারবা। এই তো। আচ্ছা, এবার আমরা তো লেন্স ব্যাপারে পরবর্তীতে জানবোই, কিন্তু আমরা আগে জানি যে আমাদের হচ্ছে মিররলেস ক্যামেরা, সরি, ডিএসএলআর এর সাথে আমাদের যে ক্যামেরা ফোন আছে সেগুলোর হচ্ছে কিছু তফাৎ দেখি। আমরা তো দেখতে পাচ্ছি যখন হচ্ছে, যেমন এই ক্যামেরার কথা চিন্তা করি, যে জাস্ট একটাই আমার লেন্স, তাই না? কিন্তু আমাদের যে ক্যামেরা ফোনগুলো আছে সেই ক্যামেরা ফোনগুলোতে সেভারাল লেন্স প্রোভাইড করা থাকে। যেমন আইফোন 15 প্রো ম্যাক্স এ একটা টেলিফোটো লেন্স থাকে, আলট্রা ওয়াইড ক্যামেরা থাকে, আরেকটা হচ্ছে ওয়াইড লেন্স থাকে। এখন টেলিফোটো, টেলিফোটো জিনিসটা আসলে কি, যে অনেক দূরের বস্তু, সেই দূরের বস্তুটাকে আমি জুম করে দেখতে চাই, সেটা হচ্ছে আসলে টেলিফোটো একটা ইফেক্ট। তো সেই জন্য আমি টেলিফোটো লেন্স ইউজ করব। আলট্রা ওয়াইড মানে ওর ফিল্ড অফ ভিউ অনেক বেশি ছড়ানো হবে, আর ওয়াইড মানে হচ্ছে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড একটা ভিউ দেখা যাবে আর কি, এরকম। আর সেই ক্ষেত্রে S24 আলট্রা আরো একটু বেশি প্রোভাইড করে, সেটা হচ্ছে আলট্রা ওয়াইড ওটার মতোই করে, ওয়াইড ক্যামেরা ফাইন। টেলিফোটো ক্যামেরা দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 5x। বাট আমাদের যে আইফোনের আমরা টেলিফোটো দেখছিলাম সেটা হচ্ছে 77 mm ফোকাল লেন্থের একটা টেলিফোটো ক্যামেরা, বাট এখানে দুইটা।
এইটাই ওকে হচ্ছে S24 Ultra কে একটা বেনিফিট দেয় যে ও 100x পর্যন্ত জুম করতে পারবে। কারণ কি, ও টেলিফোটো ক্যামেরার যে সেকেন্ডারিটা আছে মানে 5x সেটা আরো একটু বেশি জুম করতে পারে। এটাকে আসলে পেরিস্কোপ ক্যামেরা অনেক সময় বলা হয় আর কি, বা সুপার টেলিস্কোপ ক্যামেরা এরকম বলা হয়। তো এই ক্যামেরাগুলো হচ্ছে মানে S24 কে একটু বেশি আলাদা এজ দেয় আর কি। আচ্ছা, ও বাই দা ওয়ে, আমরা প্রোমোট যে শিখবো, S24 এবং অ্যান্ড্রয়েডে কিন্তু প্রোমোট আছে, কোনো iOS বা আইফোনে কিন্তু কোনো প্রোমোট নাই, এটা কিন্তু জেনে রাখিও আর কি। আর প্রোমোটের মাধ্যমে কিন্তু আমরা এগুলো এক্সপোজার ট্রায়াঙ্গেল এগুলো কন্ট্রোল করতে পারি, বাট হচ্ছে আমরা আইফোনে কোনো এগুলো কন্ট্রোল করতে পারি না। আচ্ছা, এবার আমরা ক্যামেরা লেন্স ব্যাপারে, আচ্ছা এটা যেহেতু শেষ করলাম, আমি একটু ফাস্ট যাচ্ছি বলে আমি মনে করতেছি। তোমাদের হচ্ছে কোনো প্রশ্ন আছে কিনা এই সেগমেন্টে, বলো। আচ্ছা, কারো কি প্রশ্ন নাই? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরের সেগমেন্টে চলে যাই। পরের সেগমেন্ট আমরা এখন লেন্স নিয়ে জানাশোনা করব। এখন আমি একটু তোমাদেরকে দেখাতে চাচ্ছি, তারপরে হচ্ছে আমরা পড়ব। এটা হচ্ছে 24 মিলিমিটার একটা লেন্স, দেখতে পাচ্ছ অনেক ছোট, 24 মিলিমিটার। এটা হচ্ছে 50 মিলিমিটার একটা প্রাইম লেন্স। এটা হচ্ছে 90 মিলিমিটার একটা প্রাইম লেন্স। এখন এই মিলিমিটার আসলে কি বোঝাচ্ছে? মিলিমিটার বলতে এর লেন্থটা বোঝাচ্ছে। আমরা তো অ্যাম্প্লিফিকেশনের অনেক অঙ্ক করে ফেলছি না, যে 9-10-এ, যে আসলে মিলিমিটারের উপরেই হচ্ছে ডিপেন্ড করে যে সে কতটা অ্যাম্প্লিফাই করতে পারবে। প্রতিবিম্ব এবং বিম্বের যে রেশিও, সেটাকেই তো আমরা বিবর্ধন বলি। তো সেই বিবর্ধনটা কতখানি হবে সেটা কিন্তু লেন্থের উপরে ডিপেন্ড করে। আমি যত বেশি লেন্থ রাখবো তত আমার হচ্ছে বিবর্ধনের হার বাড়বে, মানে আমি তত দূরের জিনিসকে বড় করে দেখতে পারবো। তো এটা হচ্ছে 90 mm, মানে এটা আমি অনেক দূরের জিনিস আমি হচ্ছে ক্যাপচার করতে পারবো। 24 mm আমি অনেক ছোট, আমি অনেক মানে ছড়ানো একটা ভিউ পাবো, কিন্তু আমাকে দূরের জিনিস আমি ক্যাপচার করতে পারবো না। বাট এটা আমাকে অনেক ছড়ানো ভিউ দিবে, মানে আমি যদি গ্রুপ ছবি তুলতে চাই তাহলে আমি এটা ইউজ করব। কিন্তু আমি যখন হচ্ছে একটা দূরের জিনিস বা একটা পাখির ছবি তুলতে চাই, বা আমি কোনো নেচার ফটোগ্রাফি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতেছি, তখন আমি এটা ইউজ করব। আচ্ছা, আর 50 mm কে বলা হয় হচ্ছে নিফটি 50, বা হচ্ছে সবচেয়ে কিউট একটা লেন্স, যেটা সবচেয়ে ইউজফুল এবং হচ্ছে পোর্ট্রেট লেন্সের জন্য আর কি সে খুবই বিখ্যাত, কারণ তার ওয়াইড অ্যাপারচারের জন্য। অ্যাপারচার কি একটু পরেই আমরা জানতে পারবো। আচ্ছা, আরেকটা লেন্সের সাথে তোমাদের পরিচিত করাই দিই, যে হচ্ছে এইটা। এটা হচ্ছে একটা অ্যাকশন ক্যাম। এই অ্যাকশন ক্যামের যে ফোকাল লেন্থ সেটা হচ্ছে 2.75 এর ইকুইভ্যালেন্ট। বাট এটা ক্রপ সেন্সর থাকার কারণে হচ্ছে আমাদের কিছু মানে হচ্ছে জুম হয়। আর হচ্ছে আমাদের যে এই যে ফোনগুলো থাকে, এই ফোনগুলোর মধ্যে আইফোনের ফোকাল লেন্থ গুলো হচ্ছে ডিসক্লোজ করা আছে, সেগুলো একটু দেখাই। যেমন এটা হচ্ছে 77, আর এটা হচ্ছে 13, তার মানে বুঝতে পারতেছো অনেক বেশি ওয়াইড। আর এটা হচ্ছে 26, তার মানে এটা একটা স্ট্যান্ডার্ড ওয়াইড ক্যামেরা। আচ্ছা, তাহলে ওয়াইড ওয়াইড অ্যাঙ্গেল কোথা থেকে শুরু হয় একদম, মানে এটা অ্যাকচুয়ালি আলট্রা ওয়াইড, 8 মিলিমিটার থেকে 35 মিলিমিটার। স্ট্যান্ডার্ড শুরু হয় 35 থেকে 85, টেলিফোটো 85 থেকে শুরু হয়, আর সুপার টেলিফোটো 200 থেকে শুরু হয়। আচ্ছা, এগুলোর কিছু মানে ভিউ তো দেখতে পাচ্ছ, যে সেম ছবি বিভিন্ন জায়গা থেকে তোলা হয়েছে। ওয়াইড অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছ যে এই যে এখানে একটা লাইট হাউস ছিল, সেটা আমি দেখতেই পাচ্ছি না। বাট সুপার টেলিফোটোতে আমি লাইট হাউসটা মানে বেশ ওই সেম ক্লিয়ার রেজুলেশনে দেখতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, তোমাদেরকে একজনকে প্রশ্ন করি তো, যে স্যামসাং S24 Ultra যে 100x পর্যন্ত জুম করতে পারে, সেটাও তো এরকমই ছবি তুলতে পারে, তাহলে আমাদের এটা দরকার কি? এত বড় চাঙ্কি জিনিসটার দরকার কি? কে একজন বলো। আরে, এটা আমাদের একটা ইন্টারেক্টিভ মিটিং, এটা নিয়ে কোনো সমস্যা নাই যে কেউ হাসাহাসি করবে বা এরকম কিছু। আহারে, কেউ উত্তর দিচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দেখো, যেটা S24 Ultra করে সেটা 5x পর্যন্ত অপটিক্যাল জুম করে।
বাট এরপরে সে যেটা করে সেটা হচ্ছে ডিজিটাল জুম। আমি একটা ছবি ক্যাপচার করলাম, বাট ওইটাকে আমি জুম করে করে করতেছি। এখন আমার ধরো এই যে এটা 48 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, তাহলে 48 মেগাপিক্সেলের সে একটা ছবি তুলবে, আর তারপরটা থেকে সে জুম করা শুরু করবে, ছবিটাকে স্ট্রেস করবে, সে অপটিক্যালি কোনো ফাংশন করবে না। আর এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এর মধ্যে যে আমাদের গ্লাস গ্লাস এলিমেন্ট আছে, অপটিক্স আছে, সেইটা এমন ভাবে আমরা প্লেস করছি, সেই প্লেসের মাধ্যমে বিবর্ধনটাকে আমরা ইউজ করতেছি। মানে এইখানে কোনো রেজুলেশন আমার লস হচ্ছে না। বাট এখানে কি হচ্ছে, 48-এ তুললাম, তারপরে আমি রেজুলেশন কমাতে কমাতে জুম যতটুকু করতে পারি ততটুকু করলাম আর কি। তো এই জন্যই আমাদের ক্যামেরার যে জিনিসগুলো সেগুলো অনেক শার্প ওঠে, আর হচ্ছে যে S24 আলট্রার কথাই বলো, সেগুলো এআই দিয়ে শার্প করতে হয়। আচ্ছা, এবার দুই ধরনের লেন্স আছে, একটা হচ্ছে জুম লেন্স আর একটা হচ্ছে প্রাইম লেন্স। তোমাদেরকে আমি যে তিনটা লেন্স দেখালাম সবগুলোই হচ্ছে আমাদের প্রাইম লেন্স, কোনোটাই জুম লেন্স না। আর আমি নিজেও পার্সোনালি হচ্ছে জুম লেন্স পছন্দ করি না আর কি, প্রাইম লেন্স পছন্দ করি। এর হচ্ছে কিছু আর কি গুণাবলী আমি বলি, আগে প্রাইম লেন্স ব্যাপারে বলি, তারপরে জুম লেন্স বলবো। প্রাইম লেন্সের মেইন হচ্ছে প্রোজ হলো এর শার্পনেসটা অনেক বেশি, এবং এটা অনেক কম্প্যাক্ট একটা জিনিস। দেখো 24 mm খুব ছোট ছিল, আর হচ্ছে এর শার্পনেসটাই হচ্ছে মেইন গুণাবলী আর কি। যে জুম লেন্সের অনেকগুলো এলিমেন্ট থাকে, এটা একটু বড় হয়, আর হচ্ছে এর অনেক গ্লাস এলিমেন্ট গুলোতে রিফ্লেকশন অনেক কিছু হয় আর কি, লস হয়, ইফিসিয়েন্সি তো সবসময় 100% হতে পারে না। তো এই জন্য আমি অনেকগুলো ডিটেলস হারাই ফেলি। ইভেন আমার অ্যাপারচারটাকেও আমি অত বেশি নামাতে পারি না যতটা আমি প্রাইম লেন্সে নামাতে পারি, আর যদি নামায়ও জুম লেন্স অনেক বেশি দামি হয়ে যায়, আর প্রাইম লেন্স অপেক্ষাকৃত চিপারে আমি পেয়ে যাই। তো এই জন্য প্রাইম লেন্স হচ্ছে আই থিঙ্ক বেটার, কারণ এর কোয়ালিটি টপ নচ, চিপ, এবং হচ্ছে লাইট ওয়েট। বাট এটার একটা ট্রেড অফ আছে। সেই ট্রেড অফ হচ্ছে জুম লেন্স মানে আমি এক জায়গায় দাঁড়ায় থাকলাম, এক জায়গায় দাঁড়ায় থেকে থেকে জুম করে করে আমি বিভিন্ন ফোকাল লেন্থে বিভিন্ন ছবি তুলে ফেললাম। বাট প্রাইম লেন্সে কিন্তু আমি ওইরকম পারবো না। প্রাইম লেন্সে যদি 50 mm ফিক্সড ফ্রেম, আমাকে যদি দূরে যেতে হয় তাহলে আমাকে আমার ক্যামেরাটা সহ আমাকে সরতে হবে এরকম, তাহলে হচ্ছে আমার ভার্সিটিলিটি একটু কম হচ্ছে প্রাইম লেন্সের, আর জুম লেন্সের একটু বেশি। যেমন হচ্ছে তুমি ধরো একটা কোনো ওয়েডিং ফটোগ্রাফি করতেছো, তো এখন হচ্ছে তোমাকে হঠাৎ করে গ্রুপ ছবি তুলতে হচ্ছে, আবার হঠাৎ করে পোর্ট্রেট ছবি তুলতে হচ্ছে। তো জুম যদি তুমি মানে গ্রুপ ছবি তুলতে চাও তাহলে তো তোমার নিশ্চয়ই ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দরকার, সরি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দরকার। ওয়াইড অ্যাঙ্গেল এই যে এটা। আচ্ছা, আর হচ্ছে তুমি যদি কোনো একটা মানে পোর্ট্রেট ছবি তুলতে চাও তাহলে তোমার স্ট্যান্ডার্ড একটা ক্যামেরা দরকার। তাহলে এখন তোমার যদি প্রাইম লেন্স থাকে তাহলে ওয়াইড অ্যাঙ্গেল থেকে তোমাকে এই ক্যামেরাগুলো হচ্ছে খুলতে হবে, মানে হচ্ছে ডিসমাউন্ট করতে হবে। ডিসমাউন্ট করলা, তারপরে হচ্ছে আরেকটা লেন্স তোমাকে লাগাতে হবে। তো এটা একটু সমস্যা করে, এটাতে তোমাকে একটু স্লো করে দেয়। এই জন্য অনেকে জুম লেন্স ইউজ করে, কারণ তারা অনেক দ্রুত আর কি শিফট করতে পারে একটা, মানে একটা ফোকাল লেন্থ থেকে আরেকটা ফোকাল লেন্থ। আচ্ছা, এটাই জাস্ট জুম লেন্স এর হচ্ছে কনস, আর কোনো কনস আমি দেখি না, সরি প্রোজ আমি আর দেখি না। আচ্ছা, এবার এইটার একটা অ্যানালজি দেখো, যে যদি আমি ওয়াইড লেন্স ইউজ করি তাহলে আমি 180 ডিগ্রির কাছাকাছি একটা ফিল্ড অফ ভিউ পেয়ে যাব। কিন্তু আমি যদি টেলিফোটো লেন্স ইউজ করি তাহলে আমি অনেক ন্যারো একটা ভিউ পেয়ে যাব, কিন্তু অনেক দূরের ভিউ পেয়ে যাব, রাইট? তাহলে কি দাঁড়াচ্ছে, এইখানে যে আমার একটা সার্কুলার শেপ হচ্ছে আর এখানে মোটামুটি একটা স্ট্রেট লাইন ক্রিয়েট হচ্ছে। তাহলে এই যে সার্কুলার লাইনগুলা এর আশেপাশের জিনিসগুলোকে র্যাপ আপ করে ফেলবে না, মানে একটু ফিশ আই টাইপের ইফেক্ট দিবে। তোমরা মাঝে মধ্যে বিভিন্ন মোটো ব্লগিং দেখতে পারো, বা বিভিন্ন আলট্রা ওয়াইড হচ্ছে শর্ট দেখতে পারো, তার এই যে চারপাশের যে ফ্রেমটা এটা একটু মনে হয় যে গোল, তাই না? মানে এটাকে ফিশ আই ইফেক্ট বলে। তো এই ফিশ আই ইফেক্টটা হচ্ছে ওয়াইড লেন্সে পাওয়া যায়, বাট আমাদের যে টেলিফোটো লেন্স বা স্ট্যান্ডার্ড লেন্স সেটাতে পাওয়া যায় না। এটা এটা তোমরা পড়বা আর কি, যে ফিজিক্সের অপটিক্সে পড়বা, এটা ব্যারেল ডিস্টরশন বলে অনেক সময়। মানে অনেকগুলো ডিস্টরশন আছে, সেই ডিস্টরশন গুলোর মধ্যে এইটা একটা ডিস্টরশন। আচ্ছা, এটা অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না। যেমন এই লেন্সটা হচ্ছে অনেক বেশি আমাকে হচ্ছে ফিশাই ইফেক্ট দিবে, বাট এইটা কোনোদিনই আমাকে ফিশাই ইফেক্ট দিবে না, কারণ এটা 90 mm আর কি। আচ্ছা, এইখানে আমরা একটু অ্যানালজি দেখতে পাচ্ছি যে আমাদের ক্যামেরা আর হচ্ছে যে ফোনের মধ্যে ডিফারেন্স। আমি ওই আগেও বলছিলাম যে হচ্ছে ক্যামেরাতে একটু শার্প, কম শার্প বা এআই দিয়ে আমাকে ইনহ্যান্সমেন্ট করতে হয়, বাট আমার ওই ক্যামেরাতে ওই ঝামেলাটা নাই। এটা কেন, এটা একটু বলি। যে আমাদের যে ডিএসএলআর ক্যামেরাগুলো আছে সেটা হচ্ছে একদম ফুল ফ্রেম,
এবং এর যে সেন্সর, এই সেন্সর সাইজ গুলো অনেক বড়। আর হচ্ছে কম্পেয়ার যদি আমি করি যে ফোনের সাথে, এই ফোনের যে সেন্সর সাইজটা সেটা অনেক ছোট, এবং সে সেন্সরের মাধ্যমেই তো আমরা ডাটাগুলো কালেক্ট করব, তাই না? তো এখন আমার যদি ডাটা কালেক্ট এরিয়াই অনেক কম হয়ে যায়, তাহলে আমি খুব কম ডাটা কালেক্ট করব, তাহলে আমার কিছু ক্ষেত্রে ডিটেলস হারাই যাবে, আমার অ্যাপারচারের জনিত বিভিন্ন সমস্যা হবে, জিনিসটা ছবিটা একটু ডার্ক হইতে হবে, মানে হইতে পারে আর কি। ইভেন আইএসওর যে আমি কমা বাড়া করবো সেটারও আমার সুযোগ সুবিধা কম থাকবে। তার মানে আমি যত বেশি ডাটা পাবো তত বেশি তো আমি অ্যাকুরেট ইমেজ প্রডিউস করবো, তাই না? তো সেটাই সম্ভব হয় না আর কি ফোনে। আবার এক্ষেত্রে ফোনের অনেক ক্ষেত্রে আমাদের হচ্ছে কোয়ালিটিতে ড্রপ করে, কারণ তারা যে লেন্সটা ইউজ করে তার লেন্সের কোয়ালিটিটা অতটা ভালো না। কারণ তারা হয়তো বা কম্পিটিটিভ মার্কেট, যেহেতু তারা অনেক ক্ষেত্রে কাট অফ করতে চায়, অনেক কম্পিটিটরের থেকে আগায় থাকতে চায়, তো এই জন্য হচ্ছে তারা বেশ কি বলে হচ্ছে ক্যামেরা হচ্ছে যেমন তেমন দিয়ে দিয়ে, মানে এআই এর মাধ্যমে হচ্ছে ইনহ্যান্সমেন্ট করতেছে এরকম। আচ্ছা, আমি একটু তোমাদের একদম প্র্যাকটিক্যালি দেখাই। এটা হচ্ছে কোনটা আমাদের সেন্সর, তাই না? এই যে দেখো তো, এই যে আমরা হচ্ছে একটা রেক্টাঙ্গেল শেপ দেখতে পাচ্ছি না, এটাই হচ্ছে আমার সেন্সর। এখন আমার ক্যামেরা হচ্ছে এপি এপিএসসি বা হচ্ছে ক্রপ সেন্সরের ক্যামেরা, আর ফুল ফ্রেমের ক্যামেরা আরেকটু বড় আর কি সেন্সর গুলো। আর কম্পেয়ার যদি আমি করি আমার ফোনের সাথে, তাহলে আমার ফোনের যে প্রাইমারি লেন্স মাঝখানেরটা, এই মাঝখানের লেন্সের যে ইয়াটা আর কি, মানে হচ্ছে রাউন্ড শেপের থেকে একটু বড়ই হচ্ছে আমার সেন্সরটা হয়, এর বেশি বড় হয় না। তাহলে কম্পারিজনটা দেখো, অনেক অনেক হচ্ছে কম্পারিজন, মানে অনেক হচ্ছে ডিফারেন্স আর কি। তো এই ডিফারেন্সটার জন্যই হচ্ছে আমরা ফোনে অত ভালো ছবি তুলতে পারি না, আর ক্যামেরাতে বেশ ভালো ছবি ওঠে। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। এবার আমরা প্রো মোডের ব্যাপারে একটু জানি। আসলে প্রো মোডটা একটু জাস্ট দেখানো হয়েছে, আমাদের মেইন জিনিস হচ্ছে একটা ভালো ছবি তোলা, তাই না? তো এই ভালো ছবি তোলার জন্য আমাদের কি কি কন্ট্রোল করতে হবে? শাটার স্পিড, মানে এক্সপোজার কন্ট্রোল করতে হবে, যেন আমার ছবিগুলো অনেক বেশি জ্বলে না যায়, আবার হচ্ছে আমার সাবজেক্টকেও যেন লাইট করে আর কি, মানে এনাফ লাইট করে। তো এটার জন্য তিনটা জিনিস আমাকে দেখতে হবে, একটা হচ্ছে আইএসও, শাটার স্পিড, এবং হচ্ছে আমার অ্যাপারচার। বাট ফোনে প্রো মোডে অ্যাপারচার কন্ট্রোল করা যায় না, বাট আইএসও আর শাটার স্পিডটাকে কন্ট্রোল করা যায়। তো আমরা হচ্ছে একদম ডানে যেটা দেখতে পাচ্ছি, এই যে এটা, এটা হচ্ছে S24 Ultra, আর এটা হচ্ছে একটা যে কোনো একটা নর্মাল অ্যান্ড্রয়েড ফোনের হচ্ছে প্রো মোড আর কি। এখানে সবাই আইএসও সেম করতে পারে। আচ্ছা, এই ফোনগুলোতে অ্যান্ড্রয়েড যে কোনো ফোনগুলোতে সেটা হচ্ছে আইএসও 100 পর্যন্ত নামানো যায়, আর S24 Ultra বা স্যামসাং এর অনেক ফোনগুলোতে আমি দেখছি যে আইএসও 50 পর্যন্ত নামানো যায়। এটা একটা বেশি ভালো একটা গুণ আর কি। আচ্ছা, এগুলো আমরা জাস্ট কমাবো বাড়াবো, আর কিভাবে কমাবো বাড়াবো এগুলো আমরা একটু পরেই শিখবো। এই যে এখন থেকে আমাদের মেইন টেকনিক্যাল টার্ম শুরু হবে। তো এর আগে আরেকটা প্রশ্ন উত্তর সেশন রাখতে চাচ্ছি, কারো কি এই পর্যন্ত কোনো কিছুতে প্রবলেম আছে কিনা? It's kind of silly to ask, but ISO WB মানে এগুলো অ্যাকচুয়ালি কি কাইন্ডলি বোঝানো যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে আমাদের আজকের পুরা ক্লাস। আইএসও কি, শাটার স্পিড কি, সবকিছু আমরা হচ্ছে বিস্তারিত জানবো। বাট ডাব্লিউবি মানে হচ্ছে হোয়াইট ব্যালেন্স, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাসের লেকচারের জিনিস থাকবে আর কি। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। ফুল ফ্রেম ক্যামেরা বলছিলেন, ওই জিনিসটা কি? আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের শাটার স্পিডের যখন বুঝাবো তখন আমার আবার বোঝানো লাগবে, তো আমি এখানে একটু ছোট করে বলে ফেলি। আচ্ছা দেখো তো, যে এই যে আমার ফুল ফ্রেম ক্যামেরার যে সেন্সর সাইজটা একটু বড়, তাই না? এপিএসসি এর একটু সেন্সরটা ছোট, কিন্তু আমি যখন একটা ছবি তুলি তখন একটা রেশিও ফরম্যাট মেনটেন করে তো ছবিটা তুলি, যেমন হচ্ছে এটা ধরো 6:9, তাহলে আমি ফুল ফ্রেমেও হচ্ছে ওই পরিমাণই হচ্ছে, মানে একটা বড় জিনিস আমি এটা দিয়ে একটু ফার্স্ট ইয়াতে বুঝাইছিলাম। দেখো, ফুল ফ্রেম ধরো পুরাটা, আর এপিএসসি হচ্ছে এই যে ছোট অংশটা, আমাকে এই পুরো জায়গাটাকে ফিল করতে হবে। তাহলে ফুল ফ্রেমের ক্রপিং ফ্যাক্টর কি, কত পার্সেন্ট ইউজ করতে হবে? 100%। বাট এপিএসসি যেহেতু ছোট আছে, তার মানে তাকে আরো স্ট্রেস করতে হবে এই পুরো জায়গাটা কভার করার জন্য। তো এই যেই স্ট্রেসটা, সরি, করতে হয়, সেটাকে আমরা বলবো ক্রপিং ফ্যাক্টর।
এই ক্রপিং ফ্যাক্টরটার জন্যই এর নাম হচ্ছে ক্রপ সেন্সর। এখন ক্যাননের ক্ষেত্রে এই ক্রপিং ফ্যাক্টরটা হচ্ছে 1.5, সনির ক্ষেত্রে 1.5, ক্যাননের লো এন্ডের কিছু ক্যামেরার ক্ষেত্রে 1.6। তার মানে সে কি 160% পর্যন্ত সে ইনহ্যান্স করতেছে, মানে জুম করতেছে, আর ফুল ফ্রেমকে কোনো জুম করতে হচ্ছে না। তো যেহেতু সে জুম করতেছে তাহলে তার হচ্ছে আইএসও কন্ট্রোল একটু কমে যাচ্ছে, তার মানে তার এটা একটা ব্যাড থিং আর কি। আর সে অনেক ন্যারো ভিউ দিবে আর কি ফুল ফ্রেমের থেকে। আর বাকিটা আমরা যখন শাটার স্পিড পড়বো তখন আরো একটু বেটার জানবো ক্রপিং ফ্যাক্টরটা কি, ক্রপিং ফ্যাক্টর কি কি কাজে লাগে। আরো কিছু প্রশ্ন নেই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই। আচ্ছা, এই যে আমরা অ্যাসাইনমেন্টটা দিব, সেই অ্যাসাইনমেন্টে সেটা আপনারা করবেন, মানে একটু পরে যে আইএসও এগুলো কম্পেনসেশন গুলো শিখবেন, জাস্ট এখানে ট্যাপ করতে হয়, ট্যাপ করে আপনারা একটা ডায়াল পেয়ে যাবেন, ওই ডায়ালটা বাড়াবেন কমাবেন, জাস্ট আপনারা সবকিছু করে ফেলতে পারবেন। এবার আসি মেইন জিনিসে, সেটা হচ্ছে এক্সপোজার। এক্সপোজার কি? এক্সপোজার হচ্ছে আমার সেন্সর কতটুকু আলোর সাথে সংস্পর্শ থাকে আর কি, সেটা আমার সেন্সর কতটুকু আলোর থেকে আলোর কাছে প্রকাশ পায়, এরকম আর কি, যদি একদম বাংলা ভাষায় বলি আর কি। তো সে যতটুকু প্রকাশিত হবে আলোর সাথে, তাহলে সে তত বেশি আলো কালেক্ট করতে পারবে এবং সে তত ব্রাইট ইমেজ প্রডিউস করবে। তো এখন আমরা একটা দেখতে পাচ্ছি যে এরকম একটা সাইন, সেই সাইনে আমি একদম অনেক বেশি এক্সপোজার রেখে ফেলছি, তার মানে সে আলোর সাথে কন্ট্যাক্টে অনেক বেশি আছে, মানে সে আলো বেশি ক্যাপচার করে ফেলছে, তার মানে সেটা ওভার এক্সপোজড। এটা হচ্ছে একদম রাইট এক্সপোজড, আর এটা হচ্ছে একটু কম, মানে হচ্ছে সে আলো ক্যাপচার করছে, এটা হচ্ছে আন্ডার এক্সপোজড। এখন আমাদের ভাই আপনার স্ক্রিন দেখা যায় না। আচ্ছা আচ্ছা, অন্যরা কি স্ক্রিন আমার দেখতে পাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, যে স্ক্রিন দেখতে পাচ্ছ না সে আরেকটু রেসপন্স করো তো, এখন দেখা যাচ্ছে কিনা? না ভাই আমি দেখতে পাচ্ছি না। আমি দেখি আরবার লেফট করে আবার জয়েন করি। হ্যাঁ হ্যাঁ, ওইটা মেবি একটু তোমার ইস্যু। সলভ না হলে অবভিয়াসলি মেসেজে বলো, আমাদের আরেকজন কো হোস্ট আছে, সে দেখার চেষ্টা করবে ব্যাপারটা, অথবা মেসেজও দিতে পারো ইয়েতে। আচ্ছা, তো এটা হচ্ছে ওভার এক্সপোজড, একদম এক্সপোজড, এটা হচ্ছে আন্ডার এক্সপোজড। এক্সপোজার মানেই হচ্ছে আসলে সে কতটুকু প্রকাশিত হচ্ছে আর কি, তাই না? আমাদের তো সোশ্যাল বিভিন্ন আমরা ক্ষেত্রে তো এক্সপোজ জিনিসটা ইউজ করি আর কি, তো সেটাও এটা এরকমই, এটা ওইটা জাস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এক্সপোজ হওয়া, আর এটা হচ্ছে লাইটের কাছে এক্সপোজ হওয়া আর কি। আচ্ছা, এই এক্সপোজার গুলো যে বাড়ানো কমানো হয় সেটা হচ্ছে 1/3 ইনক্রিমেন্টে বাড়ানো কমানো হয়। তাহলে নর্মাল এক্সপোজারকে যদি আমি 0 ধরি, তাহলে আমি এরপরেরটাতে বাড়াতে পারবো কি 1/3 তে, তারপরেরটা বাড়াতে পারবো, মানে এরকম করে বাড়ে আর কি। তো এটা জাস্ট অ্যানালজিটা দেখানো হয়েছে যে আন্ডার এক্সপোজ এটা কি নেগেটিভ 2/3 এ, আর এটা ওভার এক্সপোজড কত মাত্রায়? পজিটিভ 2/3 এ। আচ্ছা, এবার আমরা আসি, এই যে আমাদের যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা সলভটা কি? এই সলভটা হচ্ছে এক্সপোজার ট্রায়াঙ্গেল। এক্সপোজার ট্রায়াঙ্গেলের 3টা এলিমেন্ট আছে, একটা হচ্ছে আইএসও, অ্যাপারচার, আর একটা হচ্ছে শাটার স্পিড। এগুলোকে আমি কন্ট্রোল করার মাধ্যমেই একটা ছবিতে আমি এনাফ লাইট আনার চেষ্টা করব, এটাই আমাদের এখন হচ্ছে মানে মূল বিষয় আর কি। তো এই তিনটা বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শাটার স্পিড, তারপরে আইএসও, সরি তারপরে অ্যাপারচার, তারপরে আইএসও। এখন আমরা প্রথমে চেষ্টা করব শাটার স্পিডটাকে ডিফাইন করার, তারপরে অ্যাপারচারকে ডিফাইন করার, এরপরে আমার হচ্ছে ছবিটাকে যেন আমি সুন্দর মতো করে এক্সপোজারে রাখতে পারি, এই জন্য আমি আইএসও কে বুস্ট করব অথবা আইএসও কে কমাই দিব। এখন আমরা পার্সোনালি অ্যাপারচারটা আগে পড়বো, তারপরে শাটার স্পিডটা পড়বো, কারণ অ্যাপারচারের যদি নলেজটা আমি জানি তাহলে শাটার স্পিডটা বুঝতে অনেক সুবিধা হয়। আর আমিও পার্সোনালি, আচ্ছা এটা ফটোগ্রাফারের স্টাইল আর কি, অনেকে করে কি শাটার স্পিডটাকে আগে বেশি প্রায়োরিটি দিয়ে সেটা আগে সিলেক্ট করে, তারপরে অ্যাপারচার সিলেক্ট করে। বাট আমার কাছে মনে হয় আগে অ্যাপারচারটা ঠিক রাখা উচিত, দেন শাটার স্পিডটা সিলেক্ট করা উচিত। এটা জাস্ট ম্যান টু ম্যান ভ্যারি করে, এখন তোমরা যেভাবে চাও আর কি। আগে অ্যাপারচার পড়ি তাহলে। অ্যাপারচারের ডেফিনেশন, অ্যাপারচারের শব্দটার অর্থই হচ্ছে গর্ত বা ছিদ্র। তো
অ্যাপারচারের ডেফিনেশন হচ্ছে যে একটা অপটিক্যাল সিস্টেমে কতটুকু হোল থাকবে যেখান দিয়ে আমার হচ্ছে লাইট প্রবেশ করতে পারে। তো এখন দেখো তো এখানে তো ছবি আছেই, বাট হচ্ছে আমরা একদম মানে রিয়েল লাইফে দেখি। এই যে আমার গর্তটা দেখতে পাচ্ছি না, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা জাস্ট এখানে গ্লাস আছে, বাট গ্লাস এলিমেন্টের একটা হচ্ছে পাথ আছে, যে পাথ দিয়ে হচ্ছে আমার হচ্ছে মানে লাইটটা পাস হচ্ছে, এটাকে আমার অ্যাপারচার বলে। এখন অ্যাপারচার যতটুকু আমি হচ্ছে খোলা বড় করতে পারবো সেই অনুপাতে আমার একটা ভ্যালু বাড়বে বা কমবে। এই ভ্যালুটাকে বলা হচ্ছে এফ স্টপ বা এফ নাম্বার। এই সবগুলো ভ্যালুই হচ্ছে 1/, মানে বুঝছো কিনা, ইনভার্স একটা নাম্বার আর কি। 1.4 মানে এটা আসলে 1/1.4, মানে এর ভ্যালুটা অনেক বেশি না 1/11 এর থেকে। তার মানে এটা হচ্ছে ওয়াইড অ্যাপারচার। 1.4 এ আসলে তার হচ্ছে সব সম্পূর্ণটা খোলা থাকে আর কি। মানে তার যে এই যে স্পেসটা দেখতে পাচ্ছ, এই স্পেসটা এটা হচ্ছে 1.8, আর তাহলে 1.4টা আরেকটু বড় হবে না গর্তটা, এই ঠিক সেরকম আর কি। 1.4টা আমরা দেখলাম, তাহলে 1.2টা কিরকম হবে, আরেকটু কম আর কি হচ্ছে খোলা থাকবে। 2.8 আরেকটু কম, একেবারে আমরা হচ্ছে 8টা একটু দেখি, একেবারে কম খোলা আছে আর কি। এই ডিফারেন্সটাই হচ্ছে অ্যাপারচার চেঞ্জ করা। আচ্ছা, এবার অ্যাপারচার চেঞ্জ করার মাধ্যমে আমার কি কি হচ্ছে ডিফারেন্স ক্রিয়েট হয়। অ্যাপারচার মানে হচ্ছে কি, আমার গর্তটা কতটা খুলবে বাড়বে সেটা হচ্ছে ডিফাইন করতেছে, তাই না? এখন দেখো তো, যদি আমার যে এলিমেন্টটা আছে সেটা হচ্ছে অনেক বড় আছে এবং আলো যে প্রবেশ করার পথটা সেটা অনেক বেশি, তাহলে বেশি আলো প্রবেশ করবে, এবং বেশি আলো প্রবেশ করলে আমার কি হবে, ইমেজটা অনেক ব্রাইট ইমেজ ক্রিয়েট হবে না? তো এই জন্যই হচ্ছে f2.8 এ আমার ব্রাইট ইমেজ ক্রিয়েট হচ্ছে, আর f16 এ আমার আন্ডার এক্সপোজড ইমেজ ক্রিয়েট হচ্ছে বা ডার্ক ইমেজ ক্রিয়েট হচ্ছে। তাহলে আমি চেষ্টা করব যে আমার যে ইমেজটা থাকবে সেই ইমেজটা কোন অ্যাপারচারে বেস্ট আর কি হচ্ছে দেখা যাচ্ছে বা ন্যাচারাল দেখা যাচ্ছে, সেই অ্যাপারচারটা প্রথমে সিলেক্ট করা। যেমন এই ছবিটার ক্ষেত্রে 2.8 ওভার এক্সপোজড, বাট 5.6 এটা হচ্ছে একটা সুইট স্পট বা এটা একদম প্রপারলি এক্সপোজড, আর f16 কি একেবারে আন্ডার এক্সপোজড। তাহলে আমরা এই ক্ষেত্রে কোনটা চুজ করবো, f5.6। এবার আমরা যখন রাতে, এটা তো দিনের বেলাতে গেল আর কি, যে দিনের বেলাতে যদি আমি পুরোপুরি খুলে রাখি তাহলে আমার কি হচ্ছে, অনেক বেশি ব্রাইট হয়ে যাচ্ছে। বাট রাতের ক্ষেত্রে কি হচ্ছে, রাতের ক্ষেত্রে আমি দেখতেছি যে আমি যদি অনেক বেশি বন্ধ করে রাখি, মানে f16 যদি আমি ইউজ করি, তাহলে আমার একদম ডার্ক ইমেজ ক্রিয়েট হচ্ছে। আর ডার্ক ইমেজ তো অনেকে চায় না আর কি, তাই না? তার হচ্ছে ধরো সবকিছুই যদি কালো হয়ে যায় তাহলে তো হলো না, তোমার যে সাবজেক্ট আছে সেটাকে তো প্রপারলি ইলুমিনেটেড হতে হবে। তো এই জন্য আমরা করব অ্যাপারচারটাকে লো করে দিব। আচ্ছা, এখানে আরো একটু বলে রাখি, আমরা এই কোর্সে কি করব, যে আইএসও, অ্যাপারচার এবং হচ্ছে শাটার স্পিড, এই সবগুলো একটা ইনভার্স রেশিও। মানে f2.8 মানে অ্যাপারচার কমানো, এটা মানে অ্যাপারচারের ভ্যালু কমানো, বাট অ্যাপারচারটাকে আরো বেশি বড় করে দেওয়া। ব্যাপারটা বুঝতে পারছো কিনা? এখানে একটা কনফিউশন সৃষ্টি হতে পারে। অনেকে বলতে পারে যে অ্যাপারচার বাড়ায় দাও। অ্যাপারচার বাড়ায় দাও মানে হচ্ছে, ও যেহেতু বাংলা ভাষায় বলতেছে এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে বলতেছে, তার মানে সে বলতেছে অ্যাপারচারের ভ্যালুটা বাড়ায় দাও, মানে f2.8 থেকে 4 করো। ও কিন্তু বলতেছে না অ্যাপারচারটাকে খুলে দাও। আচ্ছা, ঠিক সেরকম আমরাও এখানে আর কি ওই সেম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজই ইউজ করব। অ্যাপারচার বাড়ানো মানে হচ্ছে অ্যাপারচারের সংখ্যাটা বাড়ানো, তার মানে অ্যাপারচারটা ন্যারো করা। আর অ্যাপারচার কমানো মানে অ্যাপারচারটাকে বড় করা বা সংখ্যাটাকে কমানো। আচ্ছা, আই হোপ বুঝতে পারবা তোমরা। আচ্ছা, অ্যাপারচার কম্পেনসেশন যদি আমরা রাতে করতে চাই তখন আমরা ওয়াইড অ্যাপারচারে হচ্ছে শুট করব। ওয়াইড অ্যাপারচার মানে কি, সবচেয়ে সর্বনিম্ন ভ্যালুতে আমার শুট করব এবং আমার অ্যাপারচারটা সবচেয়ে বেশি খোলা থাকবে, তাহলে যেন সবচেয়ে আলো বেশি আসতে পারে এবং আলোর মাধ্যমে আমি ডাটা পাবো এবং ডাটার মাধ্যমে আমি ডিটেলস ক্যাপচার করতে পারবো। আচ্ছা, এবার তাহলে তোমরা ভাবতে পারো যে রাতের বেলা তাহলে আমরা একদম সর্বনিম্নটাতে রেখে দিই, এই যে আগের মতো আর কি, তার মানে হচ্ছে 2.8 এ রাখি, তাহলে আমাদের জন্য বেটার। বাট হচ্ছে মাঝে মধ্যে তুমি যদি 2.8 এ রেখে দাও, তাহলে কি হয়, শুধুমাত্র তোমার সাবজেক্টটা আমার ফোকাসে থাকে আর বাকি যে ব্যাকগ্রাউন্ড গুলো থাকে সবগুলোতে একটা ঝাপসা ভাব আসে, এটাকে বলে বোকে। এখন বোকে ব্যাপারে পরবর্তীতে অ্যাডভান্স কোনো যদি কোর্স নিই তাহলে পুরো একটা ক্লাস বোকে নিয়ে নেওয়া যেতে পারে। তো
তো এই যে বোকে বা এই যে শ্যালো, এই শ্যালো ডেপথটা ক্রিয়েট হয় অনেক সময় আমাদের এটা ওয়ান্টেড, আবার অনেক সময় আনওয়ান্টেড। কখন ওয়ান্টেড দেখি একটু। আচ্ছা, দেখো একটা মানুষের ছবি দেখাচ্ছে এইখানে, যে একজন পোর্ট্রেট তুলতেছি আমি। তো একটা আমার সাবজেক্ট কি, ইনি আমার সাবজেক্ট। এখন আমার যে পেছনের ব্যাকগ্রাউন্ড সেটা ব্যাপারে এতটা কেয়ার না করলেও চলবে, আমার জাস্ট ওনাকে দেখার জন্য ছবি তুলতে বলা হয়েছে। তখন কি করব আমি, তখন আমি f2.8 তুলবো, যেন শুধুমাত্র সে ফোকাসে থাকে, বাকি সবগুলো আউট অফ ফোকাস থাকে। বাট যদি এরকম হয় তুমি একটা খুব ভালো মনুমেন্টের সাথে ছবি তুলতেছো, আইফেল টাওয়ারের সাথে ছবি তুলতেছো, তখন তোমাকে আমার অ্যাপারচারের যে ভ্যালু সেটা বাড়াই দিতে হবে, যেন তুমিও ফোকাসে থাকো এবং যে আইফেল টাওয়ার সেটাও ফোকাসে থাকে আর কি। আমি একটু প্রোনাউন নিয়ে কনফিউজড আর কি। আগের ক্লাসেও হচ্ছে আমি সবগুলোতে আপনি বলে আসছি, এখানেও আপনি বলা উচিত, কিন্তু আমি দেখতেছি যে অনেকেই হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই জুনিয়র। বাট হচ্ছে তোমরা জুনিয়র বা সিনিয়র অনেকেই আছেন। তো আমি চেষ্টা করবো আর কি যে আপনিতেই স্টিক করার, তো এটা নিয়ে বোদার হইও না আর কি। আচ্ছা, তো ডেপথ অফ ফিল্ড এটার হচ্ছে ব্যাপারটা আরেকটু ডিটেলসে বলি। তার মানে 2.8-এ আচ্ছা অনেকগুলো ছবির কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে ফোরগ্রাউন্ড, সাবজেক্ট, দেন ব্যাকগ্রাউন্ড। আমি যদি সবগুলোকেই ফোকাসে রাখতে চাই তাহলে আমি আমার এই ভ্যালুটাকে বাড়াই দিব, বা f16-এ শুট করব, বা f22-তে শুট করব। কিন্তু আমি যদি শুধুমাত্র আমার সাবজেক্টকে পপ আউট করতে চাই আর বাকি সবগুলোকে ব্লার করতে চাই, তাহলে f2.8 বা আরো যত নামানো যায় ততটাই ইউজ করব। যেমন এটা 1.8-এ নামানো যায়, এটা 2.8-এ সর্বনিম্ন নামানো যায়, আর যে 24-কে দেখলে সেটাও 2.8-এ নামানো যায়। আচ্ছা, এটা আমরা একটা জিফ দেখতে পাচ্ছি যে আমাদের ফোকাসের হচ্ছে যে অ্যাপারচারের যে ভ্যালুটা সেটা যতটা কমবে, তুমি দেখতে পাচ্ছ যে এইখানে জাস্ট একটা লাইন আগে ছিল ফোকাসে, এখন যখন আমি এফ এর ভ্যালুটা বাড়াই দিছি, এফ স্টপের ভ্যালুটা, তখন সবগুলো আমার ফোকাসে চলে আসছে। এটা অ্যাকচুয়ালি একটা ব্লেন্ডার হচ্ছে রেন্ডার। আর এটা হচ্ছে বাস্তবে হচ্ছে এই এফ এর মান এত বাড়ানো যায় না, যে 100-200 করে ফেলছি এরকম করা যায়। আর এই এফ এর যে 1.00 এটাও একটা থিওরিটিক্যাল ভ্যালু, এটাও হচ্ছে অনেক খুব কষ্টে অ্যাচিভ করা হয় আর কি। জাস্ট ওয়ার্ল্ডে মনে হয় একটা লেন্সই আছে যেটা 1 কে হিট করে, আর বাকি সবগুলো 1.2, 1.4 এখান থেকে শুরু হয়। ইভেন 1.4-এও যদি তুমি যাও তাহলে হচ্ছে তোমার অনেক টাকা ব্যয় করতে হবে আর কি, কম্পেয়ার টু 1.8-এ যদি তুমি ইউজ করো। মানে 1.8 অনেক চিপ, বাট 1.4, 1.2 অনেক বেশি সফিস্টিকেটেড, তো এই জন্য ওটার দামও অনেক বেশি হয়ে যায় আর কি। এগুলো তোমরা পরবর্তীতে দেখতে পারবা, ক্লাস ম্যাটেরিয়ালে দেওয়া থাকবে। এবার আমরা একটা কম্পারিজন দেখি। কম্পারিজন হচ্ছে 1.4 আর হচ্ছে f22, এটা আমরা একটু দেখি। আচ্ছা, 1.4-কে আমরা বলবো হচ্ছে ভেরি লার্জ অ্যাপারচার বাট ভেরি স্মল ডেপথ অফ ফিল্ড। ডেপথ অফ ফিল্ড মানে তোমার ফোকাসে কতক্ষণ, মানে কয়টা এলিমেন্টকে রাখতে পারে, এটাকে আসলে ডেপথ অফ ফিল্ড বলে। তাহলে এ শুধুমাত্র এই জায়গাটাকেই হচ্ছে আমার ডেপথ অফ, মানে এটাকে আমার হচ্ছে জাস্ট ফোকাস করতে পারে, এই জন্য এর হচ্ছে ডেপথ অফ ফিল্ড হচ্ছে ন্যারো বা স্মল, জাস্ট একটা। আর এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে মোটামুটি একটু বেশি বাড়তে বাড়তে এইটার হচ্ছে ভেরি লার্জ ডেপথ অফ ফিল্ড। আচ্ছা, এবার এটা কি অনেক বেশি ব্রাইট হবে, তাই না? যেহেতু অনেক বেশি ওপেন, লাইট এখানে অনেক বেশি যেতে পারবে। আর এটা অনেক ডার্ক হবে যেহেতু এটা হচ্ছে অনেক ক্লোজ, এটাতে লাইট ওভাবে যেতে পারবে না, এটাই আর কি। আচ্ছা, এবার একদমই আমরা হচ্ছে রিয়েল লাইফে ক্যামেরাতে কিভাবে হচ্ছে অ্যাপারচার চেঞ্জ করে সেটা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি যত আমার হচ্ছে অ্যাপারচার বাড়তেছিল বা এফ স্টপের মান বাড়তেছিল, তত আমার ডার্ক হচ্ছিল, এই যে। আর সরি, আর যত আমার এফ স্টপের মান কমতেছিল তত আমার হচ্ছে ওটা ব্রাইট হচ্ছিল। আই থিঙ্ক সবাই বুঝতে পারতেছে। আসলে এটা অনেকে ভাবে যে এত কিছু মেমোরাইজ করবো কিভাবে, এগুলো আসলে মেমোরাইজ করার কোনো কিছু না, এগুলো তুমি জাস্ট ফিল করবা আর কি, পরবর্তীতে এক্সপিরিয়েন্সের মাধ্যমে সবকিছু বুঝে যাওয়া। আচ্ছা, অ্যাপারচার সিলেকশন, এখন আমরা কোন ক্ষেত্রে কোন অ্যাপারচার সিলেক্ট করব।
যখন আমাদের রাত থাকবে তখন তো আমাদের লাইটের অলরেডি স্বল্পতা, তাই না? এজন্য আমরা হচ্ছে ওয়াইড অ্যাপারচার ইউজ করব। এবং যখন আমরা হচ্ছে একটা পোর্ট্রেট তুলবো তখন আমরা চেষ্টা করব যেন 1.4 1.8 না তুলতে হয়। যদি একদম রাতে তুলতে হয় তাহলে তো রাতেই তুলবেন, কিন্তু হচ্ছে যখন দেখবেন যে আপনার বাকিগুলো কম্পেনসেট করার একটা ব্যাপার আছে তখন আপনি f2 তে ইউজ করবেন আর কি, এটা বেটার। কারণ কি আপনার হচ্ছে এটা সবগুলো লেয়ার অনুপাতে ভাগ হয়। আপনার নাক কিন্তু আপনার ফেসের থেকে, ফোরহেডের থেকে হচ্ছে একটু আগায়, ইভেন আপনার কান যে আর একটু দূরে, তারপরে হচ্ছে আপনার চিক, এরকম করে আর কি। আমাদের শেপটা কিন্তু কোনো ফ্ল্যাট নয়, শেপটা হচ্ছে 3D। তো এই জন্য আমাদের f1.4 যদি আমরা তুলি তাহলে শুধুমাত্র দেখতে পাবেন যে নাক ফোকাসে চলে আসছে, তো যেটা একটু অফুল। আবার এই জন্য যেটা ক্যামেরাগুলো করে সেটা হচ্ছে আইকে ডিটেকশন করে, মানে আমাদের নাক আর কান তারপরে এই জায়গাগুলোর একটা এভারেজ হচ্ছে আমাদের চোখ। তো চোখের যে পিউপিল সেটাকে ফোকাস করাটা বেটার বলে মনে করে এআই আর কি, তো সেটাই করে। আচ্ছা, এবার যদি কোনো একটা মানুষ অ্যাকশনে থাকে, ধরেন একটা ফুটবল খেলতেছে একজন একটা মানুষ, তখন আপনি কোন অ্যাপারচারটা ইউজ করবেন? তখন আপনি এফ হচ্ছে 2.8 ইউজ করতে পারেন, কারণ হচ্ছে আমার বলটাকেও একটু ফোকাসে রাখতে হবে, আবার মানুষটাকেও ফোকাসে রাখতে হবে। আবার আমি এটাও চাই না যেন ক্রাউড গুলোও চলে আসে, তো এই জন্য 2.8 ইজ দ্য বেস্ট। এরপরে যখন আপনি একটা বার্ডের ছবি তুলবেন এবং আপনার ব্রাঞ্চটারও ছবি আসতে আপনি আনতে চান আপনি, তখন আপনি f4.0 শুট করলেন। এবার আপনি যখন গ্রুপ ছবি তুলবেন তখন আপনি যদি 1.4 ইউজ করেন তখন আপনি দেখবেন আপনার একটা বন্ধু হচ্ছে ফোকাসে আসে আর বাকি সব বন্ধু ব্লার্ড হয়ে গেছে। তো এটা তো আপনি চান না, এই জন্য আপনি 5.6 ইয়া করবেন, সুইচ করবেন। যদি আপনাকে আপনার লাইট অ্যালাউ করে, আপনি যদি নাজিরা বাজারে যে যদি ছবি তুলতে চান আর হচ্ছে সেটা যদি গভীর রাত হয় তখন তো আবার সমস্যা আর কি। তো সেটা একটা ব্যাপার। আর হচ্ছে f11, যেখানে হচ্ছে একটা বাটারফ্লাই বা একটা বি উঠতেছে, এই বিটা যে কোনো জায়গায় যেতে পারে, যে কোনো লাইনে সে থাকতে পারে বা লেয়ারে থাকতে পারে, এইটার জন্যই আর কি একটা প্রিকশন হিসাবে f11 আমরা ইউজ করছি। আর যখন আমরা একটা পুরো ল্যান্ডস্কেপ তুলতে চাই, যে ল্যান্ডস্কেপে হচ্ছে অনেকগুলা লেয়ার থাকে, যদি আমাদের ল্যান্ডস্কেপে 3টা লেয়ার থাকে, যে হচ্ছে ফোরগ্রাউন্ড, সাবজেক্ট, দেন ব্যাকগ্রাউন্ড, তাহলে আমরা f8 ইউজ করতে পারি। আর যদি অনেক বেশি লেয়ার থাকে আর আমি যদি একদম ক্রিস্প একদম ছবি চাই তাহলে হচ্ছে f12 ইউজ করতে পারি, সরি f16 আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এটা তো মনে হয় আমরা একটু রিভিউ করেই ফেলছি। এবার তাহলে অনেকে ভাবতে পারে যে শ্যালো ডেপথ অফ ফিল্ডটাই সবচেয়ে ভালো, মানে হচ্ছে বাকি সবগুলা ব্লার হওয়াটা ভালো, আর জাস্ট একটা জিনিস ফোকাসে থাকলো, আমার নজর ওইখানে পড়লো, ছবিটা একটু বেশি ডাইনামিক এন্ড প্রফেশনাল লাগলো। বাট এটা সবসময় মানে সবসময় উচিত না আর কি। মাঝে মধ্যে এটা ভালো, বাট মাঝে মধ্যে এটা তো কিছু ক্ষেত্রে এটা হার্ম করে। কারণ ধরেন আপনি একটা ছবিতে ইমেজে একটা গল্প বলতে চান বা একটা স্টোরি টেল করতে চান, আপনি এই ছবিতে দেখাতে চান যে এই ফিল্ডে হচ্ছে অনেকগুলো একটা রেইলিং টাইপের খুঁটি পোতা আছে যেখানে হচ্ছে সুন্দর করে ক্যাপ গুলো লাগানো আছে। তো আপনি দেখেন প্রথম ইমেজে কিন্তু ভালোভাবে বোঝানো যায়নি এটা, ওইখানে যে বাকি কতগুলো খুঁটি আছে বা খুঁটির যে আধিক্য এটাই আমি বুঝতে পারতেছি না। আমি জাস্ট দেখতে পাচ্ছি একটা ক্যাপ লাগানো আছে একটা খুঁটিতে। বাট আমি সেকেন্ডে যখন যাব তখন এই ছবিটা আমাকে অনেক বেশি গল্প বলতেছে, অনেক বেশি ইনফরমেশন দিচ্ছে। তো এটা আই থিঙ্ক আমার কাছে বেটার ছবি সেকেন্ডটা ফার্স্টের থেকে। তো এই অ্যাপারচার সিলেকশনটা অনেক ক্ষেত্রে আপনার স্টোরি টেলিং এ অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। এরপরে আসি শাটার স্পিড। শাটার স্পিডে আসার আগে আমরা যেহেতু একটা পার্ট শেষ করে ফেললাম, এখন আপনাদের সাথে একটু কথা বলবো, আপনাদের প্রশ্ন যে কোনো কিছু করতে পারেন। আপনারা দেখতেছি যে হচ্ছে লেফট অনেকে করতেছে আবার জয়েনও অনেকে করতেছে, মানে বেশ ব্যালেন্স একটা ব্যাপার স্যাপার। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আই থিঙ্ক আপনারা হচ্ছে একটু এম্বারেসড ফিল করতেছেন যে সিলি কোশ্চেন করে ফেলবো, বাকিরা মনে হয় অনেক বেশি প্রো, আমাকে আমাকে নিয়ে হাসাহাসি করতে পারে, বাট এরকম কোনো কিছুই না। আপনারা আপনাদের যে কোনো জায়গায় বুঝেন নাই সেটা আবার বুঝানো হবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এটা বুয়েটের অন্য যে কোনো টিচারের কোনো ক্লাস না, এটা ইন্টারেক্টিভ হওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা, প্রশ্ন না থাকলে তো কিছু করার নাই, সামনে আগানো যাক। শাটার স্পিড, শাটার স্পিড হচ্ছে একটু দেখাই দিই তারপরে
বোঝা যাবে। আপনারা সাউন্ডটা শোনেন, আপনারা তো আচ্ছা এটা কিন্তু দেখানো যাবে। দাঁড়ান। আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, লাইটটা ভালোভাবে করতে হবে। দাঁড়ান। আচ্ছা এখানে কিছু একটা দেখতে পাচ্ছেন না, যেটা মানে হচ্ছে প্রথমে সেন্সরটা ওপেন ছিল, বাট সেন্সরটাকে কভার করে সে আবার হচ্ছে রিভিল করতেছে, তাই না? এটাই হচ্ছে শাটার। এবং এটা যত দ্রুত দ্রুত করতে পারে বা এটার যে স্পিড সেটাই হচ্ছে শাটার স্পিড। আচ্ছা তাহলে শাটারটা, সেন্সরটা এখানে, শাটারটা তার সামনে থাকে, শাটারটা প্রথমে প্রথমে হচ্ছে সেন্সর এক্সপোজডই থাকে, শাটারটা প্রথমে এখানে যায়, তারপরে সে তোলে। এরপরে যে তোলার যে সময়টা, সেই সময়টাতেই হচ্ছে এই ছবিটা ক্যাপচার করা হয়। তাহলে শাটার স্পিড যত বেশি হবে তাহলে তত দ্রুত আমার ছবিটা উঠবে, আর হচ্ছে শাটার স্পিড যত লং হবে তত আমার ছবিটা উঠতে লেট হবে বা ছবিটা তত বেশি সময় ধরে উঠবে আর কি। এখন শাটার স্পিডের একটা মিনিমাম ভ্যালু আছে, অনেকে হচ্ছে আহ, এটাকে একটা ফর্মুলাইজ করে আর কি, যে শাটার স্পিড হবে সামথিং সামথিং, বাট এটার অ্যাকচুয়াল ফর্মুলা সেটা আমি একটু লিখে রাখছি এখানে। ই ইজ ইকুয়ালস টু এফ ইন্টু 360 ডিগ্রি বাই এফ। ইটা হচ্ছে আপনার শাটার স্পিড, এফটা হচ্ছে আপনার ফ্রেম পার সেকেন্ড 360 ডিগ্রি, আর নিচে এস সেটা হচ্ছে শাটার অ্যাঙ্গেল, সেটা হচ্ছে শাটার অ্যাঙ্গেল, ওইটাও ডিগ্রিতে বসবে আর কি। এখন শাটার অ্যাঙ্গেল বের করা, তারপরে হচ্ছে ফ্রেম পার সেকেন্ড, এগুলো বের করাটা একটু বেশি অ্যাডভান্স লেভেলে চলে যায়। তাহলে আমরা এইসব কোনো সূত্র শিখবো না, আমরা জাস্ট একটা বেসিক জেনারেল নলেজ শিখবো। সেটা হচ্ছে আপনার যে ফোকাল লেন্থটা থাকবে, এটা যেমন 24 mm এর একটা লেন্স, এইটার জন্য শাটার স্পিড হবে 1/24। শাটার স্পিডও কিন্তু একটা হচ্ছে আপনার মানে ইনভার্স একটা রেশিও, একটু দেখাই তারপরে বলি। এই যে যেমন শাটার স্পিড এরকম হয় 1/500, 1/250, 1 এরকম আর কি। 1/500 মানে 1 সেকেন্ডের 500 ভাগের 1 ভাগ সময়ে আপনার ওই শাটারটা উঠবে এবং নামবে, এই ট্রাভেলিং সময়টা। তার মানে এই সময়টাতেই তার আপনার ছবি তোলা হয়ে যাবে আর কি। তাহলে এই শাটার স্পিডটা রাখার মিনিমাম আমার ক্রাইটেরিয়া কত, যে হচ্ছে আমার ফোকাল লেন্থ যত থাকবে তত, মানে আমার যদি 24 mm ইউজ করি 1/24, এটা হচ্ছে মিনিমাম, তাহলে আমার মোশন ব্লার আসবে না। আমি কিন্তু বলতেছি না এটাই আমাকে রাখতে হবে মোশন ব্লার অ্যাভয়েড করার জন্য। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, শুরুতে আমাকে একজন প্রশ্ন করছিলেন যে অ্যাকচুয়ালি ফুল ফ্রেম কি আর হচ্ছে ক্রপ সেন্সর কি। এইখানেই হচ্ছে ফুল ফ্রেম আর ক্রপ সেন্সরের ডিফারেন্সটা চলে আসে। ক্রপ সেন্সরটা আমি মনে হয় বলছিলাম আপনাদেরকে যে হচ্ছে এটার একটা ক্রপিং ফ্যাক্টর থাকে, মানে এটা পুরো ক্ষেত্র জুড়ে থাকে না, বরঞ্চ ও স্ট্রেসড করে বা ডিজিটালি একটা জুম করে। এই জুমিং ফ্যাক্টরটা হচ্ছে 1.5, 1.6। তো এটা আমরা লেটসে একটা স্ট্যান্ডার্ডাইজ করি, এটা হচ্ছে 1.5। তো এই 1.5 দিয়ে আমাকে গুণ দিতে হবে, কারণ এটা ক্রপ সেন্সরে গেলে এটা 24 mm থাকবে না, এটা হয়ে যাবে 24 mm ইন্টু 1.5। তারপরে হচ্ছে এটা 50 mm যদি দিই তাহলে এটা 50 mm না, অ্যাকচুয়ালি 1.5 গুণের ইকুইভ্যালেন্ট আর কি। তার মানে প্রায় 80-র কাছাকাছি একটা আমাকে হচ্ছে ফোকাল লেন্থ সে আমাকে দিবে। এরকম এই ডিফারেন্সটা আমাদের হয় আর কি। তো তাহলে আমাদের কি করতে হবে, ক্রপ সেন্সরে যদি আমি এই শাটার স্পিডটা ডিফাইন করতে চাই তাহলে এটা 1/24 হবে না, 1/24 ইন্টু 1.5। আর যদি এটা আমি ফুল ফ্রেমে ইউজ করতে চাই তাহলে এটা 1/24। এখানে হচ্ছে ফুল ফ্রেম আমাকে অনেক বেশি মানে হচ্ছে এজ দেয় আর কি। কারণ হচ্ছে আমি অনেক লো লাইটেও শুটটা করতে পারবো, আপনারা পরবর্তীতে আর একটু দেখতে পারবেন যে শাটার স্পিড লো রাখার কিছু সুবিধা আছে আর কি। আচ্ছা আচ্ছা এখানে একটু দেখি যে 1/500-তে একটা লোক দৌড়াচ্ছে ফরসে। তো 1/500-তে যখন আমি তাকে ক্যাপচার করছি, তার দৌড়ানোটাতে একটা মোমেন্টে আমি তাকে ফ্রিজ করে পাইছিলাম। সে খুব যেহেতু ফাস্ট দৌড়াচ্ছে, যে কোনো একটা মোমেন্টে তো সে ফিক্সড ছিল, তো ওই মোমেন্টটাই আমি ক্যাপচার করে ফেলছি। এবার যখন আমি 1.15-এ যাব, মানে 1 সেকেন্ডের 15 ভাগের 1 ভাগ, সেই 1 ভাগে গেলে সে এই জায়গা থেকে একটু মুভ করে ফেলে। তো এই মুভমেন্টটা আবার এখানে ক্যাপচার্ড হয়ে যায়, কারণ ওই পুরো সময়টাতে সে এখানেই ছিল এরকম না, সে এখান থেকে এখানে ট্রাভেল করে ফেলছে। আর এটা আরো বেশি ভিজিবল হয় সেটা কি 1/2-তে, এইখান থেকে সে এইখানে ট্রাভেল করছে আর পুরো সময়টাতে এই এই তার মোশনটা সে উঠে গেছে আর কি। এটা অনেক সময় আনডিজাইরেবল হয়, আবার অনেক সময় এটার মাধ্যমে ক্রিয়েটিভ কিছু ছবি তৈরি করা যায়।
আচ্ছা, আগে শাটার স্পিডের ব্যাপারটা দেখি। শাটার স্পিডও আমার লাইটকে কন্ট্রোল করে। আমার কুইকার শাটার স্পিড কি করে, ডার্কার ইমেজ প্রডিউস করে। কারণ কি, খুব দ্রুত ছবিটা তুলে ফেললো, মানে সেন্সরকে আমার হচ্ছে লাইটের সাথে এক্সপোজডই হইতে দেয় নাই, বা খুব সেন্সরকে খুব অল্প সময় দেওয়া হয়েছে ডাটা কালেক্ট করার জন্য বা লাইট কালেক্ট করার জন্য। এই জন্য সে ডার্কার ইমেজ প্রডিউস করলো। আর যখন আমার হচ্ছে লঙ্গার শাটার স্পিডে দিলাম, মানে হচ্ছে 1/2, 1/15, তার মানে হচ্ছে সে খুব আস্তে শাটার স্পিডটা তুললো এবং অনেকখানি সময় দিল যে হচ্ছে সেন্সরকে, যেন সে ডাটা ক্যাপচার করতে পারে বা এনাফ লাইট ক্যাপচার করতে পারে। তো এই জন্য হচ্ছে এটা একটু ব্রাইটার ইমেজ প্রডিউস করে। আচ্ছা, এবার দেখি যে হচ্ছে রিয়েল টাইমে আসলে কি হয়, যে যখন আমি এই হচ্ছে শাটার স্পিড গুলোকে আমি কমাবো। আচ্ছা, এখানেও আমি বলে রাখি, এখানে কমানো বাড়ানোটা আমি শুধুমাত্র ভ্যালুটাকে বলবো। এটাকে আমি হচ্ছে যেমন এটাকে আমি বলবো কম শাটার স্পিড, এটাকে আমি বলবো বেশি শাটার স্পিড। বাট এটা আসলে কিন্তু হচ্ছে উল্টা আর কি, যে 1/500 কিন্তু হচ্ছে আপনার মানে কি বলবো, আমি হায়ার শাটার স্পিড বলবো, বাট এটা হচ্ছে লং। বাট আমরা যখন বলবো শাটার স্পিড বাড়ায় দাও, তার মানে অ্যাকচুয়ালি মানে ইংলিশ হোক বা বাংলায় হোক বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে মানে বুঝায় যে হচ্ছে এর ভ্যালুটা বাড়ায় দাও, এর ইনভার্স ভ্যালুটা বাড়ায় দাও। মানে এখানে আছে হচ্ছে 1/4, এটাকে আমি হচ্ছে মানে 500 করে ফেললাম আর কি, এরকম। তার মানে আমি যদি শাটার স্পিডকে বাড়ায় দেই তাহলে ডার্কার হবে, আর যদি কমায় দেই তার মানে আস্তে শাটার পড়বে এবং বেশি ইমেজ লাইট ক্যাপচার হয়ে যাবে। এটা। আচ্ছা, এবার দেখেন এখানে হচ্ছে 1/250 আছে, 1/250-তে ডার্ক আর 1/2-তে অনেক বেশি ব্রাইট। তার মানে এইটার জন্য সুইট স্পট কোনটা হতে পারে, 1/30 হতে পারে অথবা 1/60 হতে পারে, এর মাঝামাঝি কোনো একটা। আর এগুলো হচ্ছে ওভার এক্সপোজড, এইটুকু হচ্ছে আন্ডার এক্সপোজড। আচ্ছা, এটা এটা তো বুঝলাম যে লাইট আমাকে হচ্ছে বাড়ায় কমায়। আগে দেখতে পাইছেন না যে অ্যাপারচার হচ্ছে আমার লাইট বাড়ায় কমায়, ঠিক আছে, বাট এটা ট্রেড অফ আছে। কিসের ট্রেড অফ? সেটা হচ্ছে ডেপথ অফ ফিল্ডের ট্রেড অফ। মানে হচ্ছে কোনটা ফোকাসে থাকবে আর কোনটা ফোকাসে থাকবে না, এটা নিয়ে একটা ঝামেলা আছে। এইখানেও একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে মোশনের ট্রেড অফ আছে। মানে আপনার যদি আপনি ধরেন 1 সেকেন্ড ধরে আপনি একটা ছবি তুলতেছেন, তাহলে 1 সেকেন্ডে এই যে ফাউন্টেন আছে, এই ফাউন্টেনের যে পার্টিকেলটা, ধরেন এই পার্টিকেলটা এখানে পৌঁছে যায়, তাহলে এই পুরো মোশনটা আমার ক্যাপচার হয়ে যাবে না 1 সেকেন্ডে? তো এক্স্যাক্টলি এখানে একটা ট্রেড অফ। তার মানে হচ্ছে আপনি কোনো পার্টিকেলকে একদম ডিটেলে তুলতে পারবেন না যদি আপনার শাটার স্পিডটা লো হয়। আর যদি আপনার শাটার স্পিড হাই হয় তাহলে আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের ডিটেলসটা আপনি ক্যাপচার করতে পারবেন। আচ্ছা, বাট এটা এটা অনেকে ভাবতে পারে যে আচ্ছা ফাইন, এটা মনে হয় হচ্ছে একটা ঝামেলার বিষয়, বা হচ্ছে মনে হয় এটাই সবচেয়ে খারাপ বিষয়। বাট এরকম কিছু না, এটার মাধ্যমে অনেক ক্রিয়েটিভিটি শো করা যেতে পারে। যেমন এটা হচ্ছে 1/1000, তাই না? এখানে আমি প্রত্যেকটা পার্টিকেলকে ইন্ডিভিজুয়ালি ক্যাপচার করতে পারবো। যদি এটার একদম অরিজিনাল ইমেজটা থাকতো তাহলে জুম করে আপনি যদি দেখতে পারতেন তাহলে প্রত্যেকটা ড্রপলেটের আপনি শেপ দেখতে পেতেন। কিন্তু আপনি যখন আরো শাটার স্পিড কমাই দিবেন তখন এর পুরো সঞ্চার পথটা আপনি দেখতে পাবেন। মানে এই পার্টিকেলটা এই পর্যন্ত যে যে ট্রাভেলটা করছে, এই ট্রাভেলের সঞ্চার পথটা আপনি দেখতে পাবেন। এটা কোনো কোনো ক্ষেত্রে খুবই আর্টিস্টিক লাগে। আচ্ছা আচ্ছা, এখানে আরো একটু ভালো বুঝতে পারবো। দেখেন এই ছবিটা অনেক বেশি শাটার স্পিডে তোলা আছে, তার মানে এটা একদম ফিক্সড হয়ে আছে। একটু হালকা লো শাটার স্পিড, মানে এটা বোঝা যাচ্ছে এটা একটা মোশনে আছে। আর এটা কি, এটা একটা সুন্দর একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতেছে এবং এটা আরো ভালো বোঝাচ্ছে যে এটা সুন্দর, আরো বেশি হাই স্পিডে মোশনে আছে। আচ্ছা, এবার সেকেন্ড এক্সাম্পলটাতে দেখি যে আমরা একটা ন্যাচারালি যে কোনো একটা ব্রিজের উপরে উঠে ছবি তুলতেছি আর কি, নাইটে। এখন যে প্রথম যে ছবিটা, সেই ছবিটা জাস্ট বোরিং টাইপের, নর্মাল অর্ডিনারি ছবি। বাট সেই সেকেন্ড ছবিটাতে আমরা কি করছি, যে অনেক লং লং এক্সপোজার, সরি লং হচ্ছে শাটারে তুলছি, মানে অনেকক্ষণ ধরে ছবিটা তোলা হয়েছে, মানে লো শাটার স্পিডে তোলা হয়েছে আর লং শাটারে তোলা হয়েছে। মানে হচ্ছে 1/6 ধরেন এটা তোলা হয়েছে, বা 1 সেকেন্ড ধরে ছবিটা তোলা হয়েছে। এই 1 সেকেন্ড ধরে গাড়িটা কি বসেছিল, গাড়িটা তো সামনের দিকে আগাইছে, তাহলে এর যে ট্রেই লাইটটা আছে, মানে পেছনের যে লাইট গুলো আছে, সেই লাইট গুলো এখানে ভিজিবল হচ্ছে। গাড়িটা কোন পথে যাচ্ছে সেই সঞ্চার পথটা এখানে দেখানো হচ্ছে। এটা অনেক ক্রিয়েটিভ একটা ব্যাপার। এটাকে বলা হয় হচ্ছে নাইট ট্রেইল বা লাইট ট্রেইলও বলা হয়, লাইট ট্রেইল।
সেকেন্ড ছবিটা কিন্তু মোর ডাইনামিক এন্ড মোর প্রফেশনাল লাগতেছে এবং একটু আর্টিস্টিকও লাগতেছে আর কি। এবার আসি যে লো শাটার স্পিড আর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন একটা ফাউন্টেনের ছবি তুলতেছে, ধরেন আপনি বান্দরবনে গেলেন, আমিয়া খুম, তারপরে দেবতা খুম, নাফাক খুম, এইসব ঝর্ণার ছবি তুলতেছে, আপনার ফ্রেন্ডও ওভাবেই ছবি তুলতেছে। আপনারা আপনারা তো এইভাবেই ছবি তুলে এসে দেখতে আর কি দেখেন, মানে সচরাচর তো আমরা এভাবেই দেখি। তো এই জন্য আমাদেরকে খুব বোরিং ছবি লাগে আর কি যদি আমরা হাই শাটার স্পিডে তুলি। তো যদি আমরা একটা ট্রাইপড ম্যানেজ করতে পারি এবং হচ্ছে লো শাটারে আমরা হচ্ছে ওই ঝর্ণাটার ছবি তুলতে পারি, তাহলে আমরা দেখতে পাবো পানিটা কোন দিক থেকে ফ্লো করতেছে, এবং এটা একটা আর্টিস্টিক ভ্যালু আছে আর কি। কিন্তু এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ কি এই সময়টাতে যদি আমি একটু ক্যামেরাটা শেক করে ফেলি, তাহলে আমার যে পাহাড়টা আছে, পাহাড়টা তো নড়তেছিল না, বাট ক্যামেরা শেকার কারণে পাহাড়টার এখনো আমার রিলেটিভ ডিস্টেন্সটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন পাহাড়টাও ঝাপসা হয়ে যাবে। এটাই হচ্ছে একটু ট্রেড অফ। আচ্ছা, যে লাস্টের ছবিটা আছে সেটা হচ্ছে একটা কোনো একটা হচ্ছে দড়িতে আগুন লাগায় হচ্ছে জাস্ট ঘুরানো হচ্ছিল আর কি। তো এটা বেশ সঞ্চারপত্র বেশ সুন্দরভাবে উঠে আসছে লো শাটারে। আচ্ছা আচ্ছা, এবার এই যে পার্টটা আছে, এই পার্টটা অ্যাডভান্স লেভেল আর কি, এটা আপনারা বোর ফিল করবেন। এটা হচ্ছে অ্যাডভান্স কোন একটা সেশন যদি আমরা নিই সেখানে আমরা জানাবো। এবার আমরা এইটা একটু দেখার চেষ্টা করি কোনটা কোন শাটারে তুললে ভালো হয়। যেমন একটা বার্ডের ছবি আপনি তুলতে চান, তাহলে পাখি অনেক বেশি ফাস্ট মুভ করে, তার মানে হচ্ছে এখানে শাটার স্পিড অনেক বেশি হাই দরকার। এই জন্য 1/2000 আমরা রাখার চেষ্টা করছি। আর যখন আপনি আপনি কোনো একটা সাইক্লিস্টকে তুলতেছেন বা অ্যাথলেটকে ছবি তুলতেছেন, তখন আপনার শাটার স্পিড মিনিমাম 500 থেকে শুরু করে 1000 হতে পারে। আমি জাস্ট ভ্যালুটার কথা বলছি আর কি, 500 থেকে 1000। আর যদি আপনি স্ট্রিট ফটোগ্রাফি করেন, স্ট্রিটেও যেহেতু মুভমেন্ট আছে, তাহলে 250 থেকে 500। বাট আপনি যদি ল্যান্ডস্কেপে ছবি তুলতে চান, তাহলে তো আপনার ল্যান্ডস্কেপ পাহাড় কোথাও চলে যাচ্ছে না, রাইট? পাহাড় তো পাহাড়ের জায়গায় আছে। তো সেখানে যেহেতু কোনো মুভমেন্ট নাই, এখানে আমি লো শাটার দিতে পারি। তো এখানে লো শাটারে তুলতে পারেন। আর যে লাস্টের যে গুলো আছে সেগুলো হচ্ছে একদম এক্সট্রিম লেভেলের লো শাটার, সেগুলো হচ্ছে সবচেয়ে ক্রিয়েটিভ এবং সবচেয়ে আপিলিং বলে আমি মনে করি। সেগুলো হচ্ছে আমি একটু দেখার চেষ্টা করি। প্রথমে হচ্ছে আছে প্যান ফটোগ্রাফ। প্যান ফটোগ্রাফ মানে হচ্ছে একটা কোনো কিছু মুভ করতেছে, সেই মুভ একটা ধরেন একটা গাড়ি যাচ্ছে, সেই গাড়িটা হচ্ছে রিলেটিভ মোশনটাকে আমি এই ক্যামেরার সাথে কম্পেনসেট করে ওই গাড়িটাকে স্থির দেখাবো, আর বাকি যে মানে আশেপাশে যে সারাউন্ডিং আছে সেই সারাউন্ডিং কে আমি ব্লার করে ফেলবো বা ট্রেইল তৈরি করে ফেলবো সেটা। তার মানে আমার হচ্ছে এক বাই আমি একটু দেখাই আপনাকে, তারপরে হচ্ছে আমি টেকনিক্যাল ব্যাপারগুলো বলছি। এটা মানে একটু ঝাপসা দেখা যেতে পারে, বাট প্যানিং ফটোগ্রাফি এটাকে বলা হয়, এবং প্যানিং ফটোগ্রাফির জন্য 1/15 থেকে 1/60 রাখা লাগে। এবং পার্সোনালি আমি এই জনরাটা অনেক বেশি পছন্দ করি, এবং এই ক্ষেত্রে 1/30 রাখারটা হচ্ছে সুইট স্পট আর কি, আমি রাখি। দেখেন আমি হচ্ছে যেদিকে গাড়িটা যাবে সেই দিকে আমি ক্যামেরাটা তাকে ফলো করব, তাহলে সে স্থির থাকবে আর বাকিগুলো সবগুলো আমার ব্লার চলে আসবে। আমি একটু ডেমনস্ট্রেশন দেখাই। ধরেন গাড়িটা এদিকে যাচ্ছে, তাহলে আমি ক্যামেরাটাকে এখানে রাখলাম, গাড়িটা এরকম করে যাচ্ছে, আমি ওইটাকে একটু অ্যানালাইসিস করলাম আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, এবং ওইটার প্যারালালি আমি যাচ্ছিলাম। তাহলে কি হচ্ছে, ওর গাড়িটার সাথে আমার কোনো রিলেটিভ মোশন নাই, তার মানে গাড়িটা শার্প আসবে। বাট বাকি যে ব্যাকগ্রাউন্ড ছিল আশেপাশে হচ্ছে পাহাড় পর্বত বা যে কোনো হচ্ছে লাইট সোর্স, সেই লাইট সোর্সের থেকে তো আমার হচ্ছে রিলেটিভ মোশন আছে, তার মানে ওইগুলো হচ্ছে আমার ট্রেইল লাইট হিসেবে উঠে যাবে। একটা আর্টিস্টিক ভ্যালু, এছাড়া আর কিছুই না। এবার আরেকটা হচ্ছে থান্ডারস্টর্ম। আপনারা অনেক সময় হচ্ছে বজ্রপাতের ছবি দেখেন এবং হচ্ছে অনেক বেশি অ্যামেজড হয়ে যান। আপনারা ভাবেন যে আচ্ছা, যেহেতু লাইটনিং খুব বেশি ফাস্ট, তাহলে আমাকে ফাস্ট শাটার স্পিডে তুলে জাস্ট ধাই 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 করে তুলে ফেলতে হবে আর কি। বাট এরকম না, কারণ হচ্ছে মানে এটা তোলা যায়, বাট এটা খুবই রেয়ার, খুবই খুবই রেয়ার। কারণ কখন আপনার থান্ডারস্টর্ম হবে আর কখন আপনি ওই শাটারটা এক্সাক্ট মোমেন্টে ক্লিক করতে পারবেন, এটা এটা আর কি, এই কম্বিনেশনটা হওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট। তাহলে এর জন্য আপনি কি করবেন, এর জন্য আপনি করবেন হচ্ছে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের একটা শাটার স্পিড রাখবেন আর কি। আপনি একটা ট্রাইপড নিবেন যাতে আপনার মধ্যে কোনো মোশন ব্লার না আসে, এবং আপনি 1 সেকেন্ড ধরে ছবিটা তুলবেন। তার মানে 1 সেকেন্ডের মধ্যে যদি কোনো একটা থান্ডার পড়ে, ওই থান্ডারটা আমার এই ইমেজে ক্যাপচার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আরেকটা হচ্ছে অ্যাস্ট্রোফটোগ্রাফির জন্য বা স্টার ট্রেইল লাইটের জন্য।
মানে হচ্ছে লাস্টের ইমেজটা একটু দেখেন, সরি, এই লাস্ট, আচ্ছা একটু লাস্ট ইমেজে দেখেন একটা সার্কুলার শেপ তৈরি হয়েছে, তাই না? মানে মনে হচ্ছে যে তারাগুলো এভাবে যাচ্ছে, হচ্ছে তারাগুলো এখান থেকে এভাবে যাচ্ছে আর কি, অ্যাকচুয়ালি এভাবে যায়। এভাবে তারাগুলো যায় না, বাট আমরা হচ্ছে মুভমেন্ট করি, বাট আমাদের রিলেটিভ মুভমেন্টের মাধ্যমে এরকম একটা সার্কুলার শেপ ক্রিয়েট হয়, যেমনটা সূর্যের ক্ষেত্রে হয়। সূর্য এখানে যায়, এখান থেকে এখানে যায়। তো এই সার্কুলার যে আর্কটা, এই আর্কটা হচ্ছে মানে মুভমেন্টের কারণে হয়, বাট এই মুভমেন্টটা বা অ্যাস্ট্রোলজিক্যাল মুভমেন্ট এটা তো খুবই সামান্য, তাই না? এই জন্য আমাদের অনেক বেশি সময় ধরে এক্সপোজ করে ছবি তোলা যায়। এটার জন্য কিছু হাইলি ট্রেন্ড ইকুইপমেন্ট লাগে, বাট আমরা আমাদের যে জাস্ট সেকেন্ড হ্যান্ড, সরি, সেকেন্ড অর্ডার বা মিড রেঞ্জের যে ডিএসএলআর, সেগুলো দিয়েও আমরা এটা করতে পারি। কারণ আমাদের এটা অ্যালাউ করে হচ্ছে 1/30, সরি 30 সেকেন্ড পর্যন্ত আমার শাটার স্পিড রাখা। তাহলে 30 সেকেন্ডে যেই স্টারটা এখানে ছিল সেই স্টারটা একটু এখানে যায়, তারপরে হচ্ছে আপনি আরেকটা ইমেজ ক্যাপচার করবেন, সেটা এখানে গেল, এখানে গেল, এখানে গেল, এইভাবে হচ্ছে একটা আর্ক ক্রিয়েট হয়ে যাবে আর কি। তো এটা হচ্ছে মানে অনেকগুলো ইমেজ স্ট্যাক করতে হয়, পাইল করতে হয়, মানে এটা একটা এডিটিং এর একটা ব্যাপার স্যাপার আছে, তারপরে হচ্ছে আপনি স্টার ট্রেইল পাবেন। আমরা একটু দেখি শাটার স্পিডের কারণে কি কি চেঞ্জ হয়। আমরা শাটার স্পিডকে কমাচ্ছি, ভ্যালুটাকে কমাচ্ছি, তার মানে আমার ব্রাইট হয়ে যাচ্ছে। ওয়ান 1 সেকেন্ড 6 মানে হচ্ছে আহ 1.6 সেকেন্ড ধরে এটা হচ্ছে তুলবে আর কি। আর এটা দেখেন 1/4000, মানে হচ্ছে 1 সেকেন্ডের 4000 ভাগের 1 ভাগ সময়ে ছবিটা উঠবে। তো এখন এই জন্য আলো অনেক কম আসবে, এই জন্য সেটা ডার্ক দেখাচ্ছে। এই তো এবার আমরা আইএসও তে চলে আসলাম, একদম আমাদের লাস্ট টপিক। এর হচ্ছে এই সময়টাতে আপনাদের একটু প্রতিক্রিয়া শুনি। আর যে জয়েন বারবার করছেন, আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে, টেকনিক্যাল ইস্যু? আচ্ছা ফাইন, আপনারা আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন। হিউম্যান মুভমেন্টের জন্য শাটার স্পিডটা কেমন লাগবে? আচ্ছা হ্যাঁ, এটা বেশ ভালো কোশ্চেন। এখন বিভিন্ন ইভেন্টের হচ্ছে ইভেন্টে বিভিন্ন রকম শাটার স্পিড থাকা উচিত। যেমন আপনি ধরেন বুয়েটের কোনো একটা ফ্ল্যাশ মবের ছবি তুলতেছেন, সেখানে একটা মুভমেন্ট আছে, সেখানে একটু ডান্স করতেছে একজন, তো কেউ হয়তো বা ক্লাসিক্যাল ডান্স করতেছে, সেক্ষেত্রে আপনি 1/200 রাখতে পারেন। কিন্তু কেউ যদি একবারে হচ্ছে রকস্টার টাইপের ডান্স করতেছে, যেখানে হিপ হপ ডান্স করতেছে, তো সেই ক্ষেত্রে তার মুভমেন্ট অনেক বেশি ফাস্ট, সেক্ষেত্রে আপনি 1/250 রাখতে পারেন, বা আরেকটু শাটার স্পিডটা হাই করতে পারেন, 1/500 রাখা যেতে পারে। আমি পার্সোনালি বুয়েটের যে এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে বুয়েটের মানুষজন হচ্ছে 1/500-র মধ্যেই ক্যাপচার্ড হয়ে যায় আর কি, যে ধরনের মুভমেন্ট করুক। আর হচ্ছে ধরেন কেউ একজন হাঁটতেছে, তো তখন হচ্ছে 1/160 এরকম রাখতে পারেন, বা 200 রাখতে পারেন। আর জাস্ট ডিপেন্ড করবে, আপনি নিজেই বুঝতে পারবেন আর কি, যে হচ্ছে তার হাঁটার গতি, তার হচ্ছে মুভমেন্টের গতি, এটার উপরে ডিপেন্ড করে। যেমন একটা বাচ্চা, ছোট একটা বাচ্চা, সে অনেক বেশি দৌড়াচ্ছে এবং অনেক ছোট ক্ষেত্রে দৌড়াচ্ছে, তার মানে কি আমি খুব দ্রুত হচ্ছে ক্যামেরাটা এভাবে তাক করতে হবে, তো এই ক্ষেত্রে আমার 500 দিয়েও হবে না, আমার হচ্ছে 1000 যেতে হবে। তারপরে হচ্ছে ধরেন কোনো বার্ড যেটা অনেক বেশি হাই স্পিডে আপনার দিকে আগায় আসতেছে, সেই ক্ষেত্রে তো আপনি 1000 বা 2000ও ক্যাপচার করতে পারবেন না, তখন আপনাকে হয়তো বা 4000-এ যেতে হবে, বা এর মাঝামাঝি যদি আপনার ক্যামেরা অ্যালাউ করে তখন আপনি ওইটা ফিক্স করবেন। ভালো কোশ্চেন ছিল। এবার আরো একজনের কোশ্চেন শুনি দেখি। কারো কোশ্চেন নাই? কারো এক্সপিরিয়েন্স বলেন, শাটার স্পিডের কারণে ছবি হচ্ছে খারাপ চলে এসছে, এরকম কোন এক্সপিরিয়েন্স? আচ্ছা আমাকে এটা বলেন, আপনাদের কি এরকম কোনোদিন হয়নি যে হচ্ছে আপনারা জাস্ট ক্লিক করলেন খুব রাতের বেলা, রাতের বেলা হচ্ছে
জাস্ট আপনার ফ্রেন্ডটা ঝাপসা চলে আসছে, মানে হচ্ছে মনে হচ্ছে যে সে একটু ভূতের মতো নড়ে গেছে টাইপের। এটা কেন হয়? এটি কি হচ্ছে অ্যাপারচারের জন্য ঝামেলা হয় নাকি শাটার স্পিডের জন্য ঝামেলাটা হয়? রাতের বেলা এবং সে আসলে অত বেশি মুভ করতেছে না, তারা ছবি তোলার জন্য দাঁড়াইছে, বাট হচ্ছে তার সেকেন্ড যে পার্সনটা আছে সেটাকে একটু ব্লার দেখা যাচ্ছে, কিন্তু তারা এক লাইনে দাঁড়ায়। অ্যাপারচারের জন্য না। আহ আমি কিন্তু লাস্টের হিন্টটা দিলাম যে তারা এক লাইনে দাঁড়ানো। ভাই শাটার স্পিডের জন্য। রাইট, শাটার স্পিডের জন্য। অ্যাপারচারের জন্য অবভিয়াসলি আমার কিছু ঝামেলা হবে, বাট অ্যাপারচার কি করে, একটা লাইন মেজারমেন্ট করে। তার যে আহ, মানে যে মিটারটা আছে সে হচ্ছে মিটার হিসাব করে যে সে আমার কত মিটারের দূরে আছে আর কি। এটা জাস্ট মেশিন লার্নিং এর মাধ্যমে ক্যানন, সনি এগুলো হচ্ছে তারা অটো ফোকাসে ইউজ করতেছে। এখন দেখেন এক লাইনে যখন তারা দাঁড়ানো আছে তাহলে আমি ধরে নিতে পারি যে অ্যাপারচার যদি খুব খারাপ না হয় অটো ফোকাস, তাহলে তাদের ধরে রাখা উচিত। বাট তারা একটু মুভ করছে সেকেন্ড পার্সনটা, এই জন্য শাটার স্পিড তার মুভমেন্টটাকে ধরে ফেলছে, এই জন্য সে ব্লার হয়ে গেছে। বাট আপনারা যদি ফোনের ছবিটা তোলেন তাহলে আমি এটা বলতে পারি এটা অ্যাপারচারের জন্য হয়, কারণ ফোনের যে অটো ফোকাস এটা এতটা বেশি উন্নত না, বা এর অ্যাপারচার যে মানে চেঞ্জিং যে কোয়ালিটি, এই কোয়ালিটিটা অতটা বেশি প্রিসাইজ না। তো এই জন্য তারা অ্যাপারচারটাও সুন্দরভাবে হচ্ছে কন্ট্রোল করতে পারে না, এই জন্য হচ্ছে ফোকাস হান্টিং হয়, সেক্ষেত্রেও আপনার ফ্রেন্ডকে ব্লার দেখা যেতে পারে। তো এটা বলা যেতে পারে যে যদি আমার ফোকাল লেন্থ সরি অটো ফোকাস যদি স্ট্রং হয় তাহলে এটার জাস্ট সমস্যাটা হচ্ছে শাটার স্পিডে। আর যদি আমার ক্যামেরা যদি ফোনের হয় বা আমার যদি মানে অতটা ভালো অটো ফোকাস না থাকে তাহলে এটা দুইটাই, অটো অ্যাপারচার বা শাটার স্পিড। আচ্ছা ঠিক আছে, এবার আমরা লাস্ট টপিকে যাই, সেটা হচ্ছে আইএসও। অনেকে ভাবতেছে যে আইএসও মানে হচ্ছে আচ্ছা আইএসও কিন্তু ইমেজ সেন্সিটিভিটিকে মানে নির্দেশ করে, তাহলে আইএসও মানে ইমেজ সেন্সিটিভিটি অর্গানাইজেশন বা কোনো কিছু একটা ভাবতেছে, বাট এটা কিছুই না। আইএসও মানে হচ্ছে ওই যে আমরা আইএসও সার্টিফিকেট নিই, সেই আইএসও মানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন বা এরকম কিছু স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, যেটা আসলে সকল কিছুর মেজারমেন্টের বা ইউনিটের হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভার্সন বের করে, সেই আইএসও। এটা আসলে এটার অ্যাকচুয়াল নাম হলো আপনার ফিল্ম স্পিড। তো এখন আগে করা হতো এই ফিল্ম স্পিডকে বিভিন্ন নাম্বারের মাধ্যমে প্রকাশ করা হতো, আর ওইটাও এরকম হয়েছে যে মিটার, ফিট, ইঞ্চি, সেন্টিমিটার এরকম বিভিন্ন কিছু চলে আসছে। সো আইএসও একটা চেষ্টা করছে যে একটাকে স্ট্যান্ডার্ডাইজ করা, এবং ওইটাই জাস্ট ওই নাম্বারটাই হয়ে গেছে আইএসও নাম্বার। তো এই জন্য ওইটাকে মুখে মুখে আইএসও বলা হচ্ছে। আমরা অনেকে ভুল করে ফেলি যে এটাই আইএস মানে হচ্ছে, আইএস মানে তো আবার হচ্ছে ইসলামিক স্টেটও হয়ে যায়। যাই হোক, আইএসও নাম্বারটা যে 50 থেকে শুরু করে আপনার একদম আনলিমিটেড পর্যন্ত বাড়তে পারে। বাট আমাদের যে ক্যানন ক্যামেরাগুলো আমরা দেখতে পাবো, সেই ক্যানন ক্যামেরাগুলোতে হচ্ছে আমরা 51,200 পর্যন্ত হাইয়েস্ট দেখতে পারবো, আর হচ্ছে লোয়েস্ট ক্যাননে দেখতে পারবো 100, আর সনিতে আমরা দেখতে পারবো 50। স্যামসাং যে ফোনগুলো পাবো সেখানেও আমরা 50 পর্যন্ত নামাইতে পারবো, আর উঠে যেতে পারবো হচ্ছে অনেক। বাট ফোনের ক্যামেরাগুলোতে মনে হয় 12,000-এর বেশি উঠানো যায় না, অ্যাজ ফার আই নো, বাট কিছু কিছু ফোনে থাকতেই পারে। আচ্ছা, ও আচ্ছা, ইমেজ সেন্সিটিভিটির ব্যাপারটা একটু বলি। এটাও কিন্তু একটা ইনভার্স নাম্বার, বুঝছেন? কারণ হচ্ছে আপনার যখন আইএসও 100 থাকবে, এটা বুঝাবে যে আপনার ইমেজটা হচ্ছে কি বলে, আপনার যে সেন্সর, সেই সেন্সরটা হচ্ছে সর্বনিম্ন ইয়া মানে হচ্ছে সংবেদনশীল, মানে এটা একদমই সংবেদনশীল না। আর যত নাম্বারটা বাড়বে ততটা হচ্ছে বেশি সংবেদনশীল হবে। বাট এটা ইনভার্স কেন আমি বলতেছি, কারণ হচ্ছে এটা সংবেদনের থেকে বেশি এটার সাথে অ্যাসোসিয়েশন হচ্ছে গ্রেইনের। 100-তে গ্রেইন সবচেয়ে কম, আর যত আপনার আইএসও বাড়বে তত গ্রেইন আপনার বাড়বে, বা ইমেজ কোয়ালিটি ততটা ডিটারোয়েট করবে। মানে 100 নাম্বারটা হচ্ছে ভালো, আর যত হায়ার তত নাম্বারটা ভালো না, এই জন্য আর কি ইনভার্স বলা হয়েছে। বাট আমরা যেহেতু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি তাহলে আমরা জাস্ট বলবো 100। যত আইএসও বাড়বে তত বেশি ব্রাইট হবে, তত বেশি সেন্সিটিভিটি বাড়বে। সেন্সিটিভিটি যত বাড়বে তত আমার অ্যাম্প্লিফিকেশন বাড়বে, মানে তত বেশি আমার ইমেজকে অ্যাম্প্লিফাই করতে পারবে, মানে তত ব্রাইটনেস কে অ্যাম্প্লিফাই করতে পারবে। আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এই ছবিতে যে হচ্ছে
আইএসও 100-তে অনেক বেশি আন্ডার এক্সপোজড ছবি আসছে, 200-তে আন্ডার এক্সপোজড, 400-তে মোটামুটি এক্সপোজড, 800-তে মনে হয় 800 আর 400টাই হচ্ছে মিডিল একটা, সেটা হচ্ছে ভালো এক্সপোজার। আর বাকি যারা এক্সপোজ করে ফেলছি 1600 3200 সেগুলো হচ্ছে একদম ওভার এক্সপোজড ছবি। আচ্ছা, এবার একটু রাতের দিকে নজর দেওয়া হোক। এটা হচ্ছে একটা বিচের ছবি। তো এইখানে রংধনুর ছবি তোলা হয়েছে। এই রংধনুতে আমরা যদি আইএসও 100 রাখি তাহলে আমাদের একদম আন্ডার এক্সপোজড হচ্ছে। তাহলে আমরা যদি 800-র কাছাকাছি রাখি সেইটা হচ্ছে আমার পারফেক্ট একটা আইএসও কম্পেনসেশন। আচ্ছা, আর 1600 রাখলে তো ভালোই হচ্ছে, বাট 800 1600-র মাঝামাঝিটা হচ্ছে ভালো। আচ্ছা, তাহলে আমরা সব সময় ভাবতে পারি না যে হচ্ছে ঠিক আছে আইএসও যেহেতু বাড়াই আমি সবকিছু কন্ট্রোল করতে পারতেছি, অ্যাপারচার আর শাটার স্পিডকে আমি ভালো রাখলাম, মানে শাটার স্পিড আমি হাই রাখলাম যেহেতু আমি মুভমেন্টে শুট করতেছি, আর অ্যাপারচারও আমি একটু হায়ার করে দিলাম যেন হচ্ছে আমি সবগুলোকে ফোকাসে রাখতে পারি, আর আমি আইএসও দিয়ে কম্পেনসেট করে ফেলবো। বাট এটা একটা ভুল ধারণা, কারণ হচ্ছে বা ভুল প্রসেস হবে। কারণ হচ্ছে যত বেশি আমি আইএসও কে বুস্ট করব আমার ব্রাইটনেস বাড়বে ঠিকই, কিন্তু আমার নয়েজও বাড়বে। আমাদের তো হচ্ছে সেন্সর গুলো সবগুলোই হচ্ছে 3টা কালার অ্যাকচুয়ালি সেন্স করে, সেটা হচ্ছে RGB, রেড, গ্রিন আর হচ্ছে ব্লু। তো ও করে কি, ও হচ্ছে এই RGBর যে পার্টিকেল, এই পার্টিকেল গুলোকে বুস্ট করে। যখনই পার্টিকেল গুলোকে বুস্ট করে তখন তাদের একটা গ্রেইন চলে আসে, মানে RGB কালার গ্রেইন চলে আসে। আপনি যদি জুম করে দেখেন তাহলে দেখতে পাবেন যে হয় রেড এর একটা গ্রেইন পাইছেন, অথবা হচ্ছে গ্রিনের একটা গ্রেইন পাইছেন, এরকম একটা কালার নয়েজ পেয়ে গেছেন। এই নয়েজটা বেশি হয়ে যায় আর কি, হচ্ছে আইএসও বেশি হইলে আর কম হইলে হচ্ছে বেটার। তাহলে আইএসও কম থাকলে আমার জন্য বেটার। তাহলে আমি চেষ্টা করব যদি আমার আইএসও কে বাড়াইতে না হয়, আমি যদি খুব বেশি মজবুর না হয়ে যাই, তাহলে আমি আইএসও যেন একটু কম রাখি। মিনিমাম যেন আমি আইএসও 800-র মধ্যে রাখি। আর যদি এটা রাত হয়ে যায়, আইএসও যদি বুস্ট করতেই হয়, এটা যেন 3200-র উপরে না রাখি। কারণ 3200-র উপরে রাখলে আমার অনেক বেশি গ্রেইন চলে আসে, এই যে এটা দেখলেই বুঝতে পারবেন। 6400 তো অনেক বেশি গ্রেইন, আর এটা তো একদম আনইউজেবল টাইপের গ্রেইন। তবে আরো কিছু ক্যামেরা আছে যেগুলো হচ্ছে 51200 পর্যন্ত রাখা যায়, সেগুলো আরো বেশি গ্রেইন আর কি। তাহলে আইএসও 100টা সবচেয়ে বেশি ক্লিন। তো আমরা এটা চেষ্টা করবো, নট এটাই করবো। এটার একটা কম্পারিজন, সেটা হচ্ছে আইএসও 100 আর 6400-তে যেরকম ডিফারেন্স সেটা দেখানোর চেষ্টা করানো হয়েছে। তো 100-তে অনেক বেশি মানে একটু স্মুথ হয়েছে, ফাইন। বাট এটা এগুলো যেগুলো ভাবতেছে না যে নিকন লেখাটা অনেক বেশি ব্লার, এটা হচ্ছে ওর লেন্সের অপটিক্স এর সমস্যা। বাট আইএসও জনিত যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে গ্রেইনটা, RGB গ্রেইনটা। 100-তে কোনো গ্রেইন নাই, বাট আমার 6400-তে অনেক বেশি গ্রেইন। আচ্ছা, আইএসও চেঞ্জ করাটা একটু দেখি। আমাদের হচ্ছে আইএসও যত বাড়াচ্ছি তত আমার ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, আর বাকিটা তো ওভার এক্সপোজড হয়ে গেছে। এবার একটা সাম আপ করে ফেলি। আচ্ছা, সাম আপ করার আগে আইএসও জনিত যে কোনো একটা প্রশ্ন নিতে চাচ্ছি। আইএসও কি বেসিক্যালি শার্পনেসটা ডিটেক্ট করতেছে? না, আইএসও শার্পনেস কে ডিটেক্ট করতেছে না। আইএসও ডিটেক্ট করতেছে যে সেনসিটিভিটি, আপনার ছবির ইমেজটার যতখানি লাইট আসতেছে তার অ্যাম্প্লিফিকেশনটা কত হবে। 100 মানে হচ্ছে আপনার অ্যাম্প্লিফিকেশনটা হবে 1, 200 মানে 2, মানে দ্বিগুণ পরিমাণ লাইটটা বেড়ে যায়। লাইটের অ্যাম্প্লিফিকেশনটা বোঝাচ্ছে আর কি। আর শার্পনেসটা এটার সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে, কারণ আমি তো জানি যে আমার হচ্ছে ডাটা কম, আমি যদি অ্যাম্প্লিফিকেশন করতে চাই তাহলে নিশ্চয়ই ওখানে কিছু লস থাকবে। ওই লসটার কারণে হচ্ছে আমার কালার নয়েজ আসতেছে, যেটা আসলে শার্পনেস কমাচ্ছে। আচ্ছা, আরো কোশ্চেন নি? আচ্ছা, একজন লিখছেন যে রেকর্ডিং পাবেন কিনা, রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, আর রেকর্ডিং পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর কারো প্রশ্ন নাই অ্যাজিউম করতেছি, আমরা হচ্ছে সাম আপ করে ফেলি। আচ্ছা, তাহলে আমি প্রথমে কি করব, আমার হচ্ছে অ্যাপারচার সিলেক্ট করব।
ধরেন আমি হচ্ছে একটা ছবি তুলতে চাচ্ছি যেখানে ব্যাকগ্রাউন্ডে অনেক ভালো একটা ইন্টারেস্টিং জিনিস আছে, তাহলে আমি করব কি, আমি অ্যাপারচারটাকে একটু বেশি রাখবো। আচ্ছা, এখানে আবার একটু ব্যাপার হচ্ছে, অ্যাপারচারটাকে একটু কম রাখবো বা ওয়াইড ওপেন রাখবো, গর্তটাকে বেশি রাখবো, বাট অ্যাপারচার নাম্বারকে আমি কম রাখবো। রাইট? না না, আমি যদি সবগুলোকে ফোকাসে রাখতে চাই তাহলে অ্যাপারচার নাম্বারকে আমি বেশি রাখবো। তাহলে ধরেন f8 আমি তুলতেছি, আর যদি সে মুভ করে তাহলে আমি আমার শাটার স্পিডের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমি বেশি রাখবো। আর হচ্ছে সে যদি আমি একটা মোশন ব্লার ক্রিয়েট করতে চাই বা আমি যদি থান্ডারস্টর্মের ছবি তুলতে চাই তাহলে আমি বেশিক্ষণ ধরে ছবি তুলবো, তার মানে আমি স্লো শাটার স্পিডের ছবি তুলবো। আচ্ছা, আর আমরা এই আইএসওটাকে আমরা ছেড়ে দিলাম এই দুইটার ওপরে। এই দুইটাকে ফিক্স করার পর যতটুকু আমার আইএসও দরকার হয় ততটুকু আমি করার চেষ্টা করব, কিন্তু আমি যেন এতটা বেশি আইএসও কে বুস্ট না করে ফেলি যেন সেটা একদম ইউজেবল হয়ে যাচ্ছে না, এরকম যেন না করে ফেলি। কারণ ধরেন আপনি হচ্ছেন F22 আপনি শুট করতেছেন, আর আপনি আইএসও কে দিয়ে দিচ্ছেন হচ্ছে 25,600, এটা কিন্তু একদম রং একটা ডিসিশন। আপনি এক কাজ করেন, আপনার হচ্ছে এটাকে একটু মানে ওয়াইড ওপেন করে দেন, মানে লাইটকে হচ্ছে এন্টার করতে দেন, F2 তে করেন, আর এটা হচ্ছে একটু নামায় দেন, হচ্ছে আইএসও 800 তে করেন। এটা হচ্ছে একটা বেটার ডিল আর কি। অনেক সময় একদমই লাইট থাকে না, তখন সবগুলোকে শার্প করে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সাবজেক্টকে শার্প করে রাখা সম্ভব হয় না, তখন কিছুটা ট্রেড অফ করতেই হয়। বাট আইএসও যেন লিস্ট সিগনিফিকেন্ট হয়, বাট আইএসও যেন এরকম না হয় যে ওটাকে গুরুত্বই দিচ্ছেন না আর ওইটা আপনার ছবিকে নষ্ট করে ফেলছে, এরকম যেন না। আচ্ছা, লাস্টলি আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে। আপনাদের হচ্ছে অ্যাপারচারে 3টা ছবি তুলতে হবে, শাটার স্পিড ভ্যারি করে 3টে ছবি তুলতে হবে, এন্ড আইএসও ভ্যারি করে আপনার 3টা ছবি তুলতে হবে। কিরকম? এরকম। এটা একটা আর্কিটেকচারের প্রজেক্ট, এই আর্কিটেকচার একজন স্টুডেন্টের কাছ থেকে নেওয়া। তো আর্কিটেকচারের যে প্রজেক্টে বলা হয় শাটার স্পিড 3টা সিলেক্ট করে 240/8 সিলেক্ট করে 3টা ছবি তুলবো আমরা, এবং আমরা দেখবো যে ওইটা মোশন বার কিরকম আসে। যেমন এখানে দেখেন এটা বেশ ক্রিস্প আসছে, বাট এটা কি মনে হচ্ছে সে মুভ করতেছে, এখানে একটা মোশন ব্লার চলে আসছে, এখানে কি আরো বেশি মোশন ব্লার চলে আসছে। আর এটা হচ্ছে আইএসও তো 3টা ছবি তুলবেন। একটা হচ্ছে আচ্ছা, এটা মেনটেন করি আমরা, আপনারা হচ্ছে 100-তে তুলবেন একটা, ধরেন এটা 100-তে তুলবেন, 200-তে তুলবেন, আর হচ্ছে 1600-তে তুলবেন, শেষ। বা 400-তে তুললেন, এরকম আপনাদের ইচ্ছা, এটা আপনারা ফ্লেক্সিবল আর কি। জাস্ট 3টা ডিফারেন্ট আইএসওতে ইমেজ কিরকম প্রডিউস হয় সেরকম। আর আরেকটা হচ্ছে অ্যাপারচার চেঞ্জ করে দেখবেন যে হচ্ছে একবার হচ্ছে একদম ন্যারো অ্যাপারচারে তুলবেন, আর হচ্ছে একদম হাই অ্যাপারচারে তুলবেন, আর হচ্ছে এটা জাস্ট মিডিয়াম একটা সেক্টরে তুলবেন, দেখবেন যে ডিফারেন্স গুলো দেখবেন। আচ্ছা, এটুকুই ছিল। আর হচ্ছে আপনারা ভাবতে পারেন যে আমার কাছে তো ক্যামেরা নাই, কি করবো? আপনার হচ্ছে ফোনে যাবেন, ক্যামেরাতে যাবেন, ক্যামেরাতে হচ্ছে এরকম করে দেখবেন যে প্রোমোট কিছু একটা আছে, প্রোমোটে ক্লিক করলেন, আপনার কাছে কন্ট্রোল চলে আসবে। ওই কন্ট্রোল গুলো আপনারা হচ্ছে কম বেশি করে, যেমন এটা অনেক হাই আইএসও, এটা অনেক লো আইএসও, এভাবে ছবি তুলে ফেলবেন। এটা অ্যাসাইনমেন্টটা কোনো বাধা ধরা কিছুই নাই, কারণ এগুলো কোনো কিছু একাডেমিক পারপাসে না। আর আমিও জানি যে অ্যাসাইনমেন্ট করতে কতটা খারাপ লাগে, তো এই জন্য হচ্ছে এখানে কোনো সমস্যা নাই। বাট আপনারা যদি চান যে আপনারা খুব গোছানো ভাবে করবেন, তাহলে অবভিয়াসলি আই উড বি হ্যাপি, এবং আমাদের গ্রুপেও অনেক মানুষ আপনার থেকে শিখতে পারবে। আর হচ্ছে এটা গ্রুপে পোস্ট করে ফেলবেন। আর আপনারা যদি চান কালকে হচ্ছে আমরা আপনাদের যে ছবিগুলো আপনারা সাবমিট করলেন সেই সাবমিশনের ওপরে আমরা একটা রিভিউ দিতে পারি, বা এই ক্লাসে একটা সাম আপ করতে পারি, তখন আমরা একটা 5টা ক্লাস নিব, সমস্যা নাই। আমরা 4টা ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবো এরকম না। আপনারা কোনটা ভালো মনে করতেছেন? কালকে কি টেকনিক্যাল ক্লাসে চলে যাবেন নাকি আইএসও শিখবেন, আরো একটু শিখবেন প্র্যাকটিক্যালি? আই গেস কালকে টেকনিক্যাল ক্লাস করে এরপর হয়তো সবার ছবি নিয়ে আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে কালকে তো আমরা ওই তাহলে অ্যাজ রেগুলার টেকনিক্যাল ক্লাসগুলোই করব। আর হচ্ছে কালকে আমরা চেষ্টা করব যে 2টা ব্যাচকে একত্রে করার, কারণ আমি তো প্রিমিয়ামও কিনে ফেললাম যে হচ্ছে সংখ্যা দেখে আর কি। ইভেন তারা তো পেও করছে, তারা কোর্সের, তো হচ্ছে অ্যাটেন্ডি এরকম না। তো
তো হচ্ছে আমরা চাইলেই 200 জনকে নিয়ে মিটিং করতে পারবো আর কি। তো আপনারা জাস্ট 22 জন আসছেন, তো সমস্যা নাই আর কি, আমরা একসাথে ক্লাসগুলো করে ফেলবো। সেটার জন্য কি আমরা এই টাইমটা সিলেক্ট করবো নাকি বিকেল বেলাটা সিলেক্ট করবো, কোনটা ভালো হয় বলেন? বিকাল বেলা একটা ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এরকমই দেখি, আমরা গ্রুপে একটু বলে দেখবো। আর হচ্ছে এটুকুই ছিল, থ্যাংক ইউ। আর এখন আমরা প্রশ্ন নিব, বা যে কোনো ধরনের জাস্ট যে কোনো আপনাদের পরামর্শ থাকতে পারে বা প্রশ্ন থাকতে পারে, সেগুলো শুনবো, বলেন। এটা সম্পূর্ণ ক্যাজুয়াল একটা মিটিং, এটাতে সংকোচের কোনো ব্যাপার আমি দেখি না। আপনারা যদি কোথাও না বুঝে থাকেন তাহলে অবভিয়াসলি আস্ক করবেন। আচ্ছা, এটা টিচারও, আমার আমার ক্লাসের টিচারও এটা আমাকে বলতো, বাট আমিও কোনো প্রশ্ন করতাম না। ইটস ফাইন, এটাও আমি বুঝছি, আমি কোনো বোদার্ড না যে আপনারা কথা বলতেছেন না, আল্লাহ আমি হাইপার, এরকম কিছু না। বাট কথা বলতে যদি চান তাহলে অবভিয়াসলি বলতে পারেন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, কোশ্চেন ছিল। আচ্ছা ভাইয়া, মানে ক্যামেরার ক্ষেত্রে মানে ফুজি ফিল্মের যে ক্যামেরাগুলো আছে আর সনির যে ক্যামেরাগুলো আছে, আর মানে ধরেন অন্যান্য ক্যানন, নাইকন, এগুলো মানে রিয়েল কালারটা যেটা আসে ছবি তোলার পরে, এটার মানে মেইন ডিফারেন্সটা কি? ও আচ্ছা, এদেরকে কালার সায়েন্স ব্যাপারে জিজ্ঞাসা করতেছেন তাই না? যে হ্যাঁ, মানে অনেকে আছে ছবি তোলার পরে মানে ছবির একটা কালারটা কিভাবে আসে, অনেকে ফুজির কালারটা পছন্দ করে, অনেকে সনির রাইট কালারটা, রাইট মানে এখানে মেইন ফ্যাক্টরটা কি? রাইট, এটাকে বলে কালার সায়েন্স। তো হচ্ছে কালার সায়েন্স কালকের টপিক ছিল, তবে আমিও বলি আর কি যে আমি পার্সোনালি পছন্দ করি সনির কালার সায়েন্স, বাট আমি ইউজ করি কিন্তু ক্যানন। আমি ক্যাননের ফাংশনালিটি পছন্দ করি, বাট সনির হচ্ছে কালারটা, মানে নীলের যে একটা শেড, আমরা তো জানি যে প্রত্যেকটা একটা শেড আছে, যদি গ্রাফিক ডিজাইনিং করে থাকেন তাহলে তো বুঝবেন যে অ্যাকচুয়ালি রক্তের লাল সব ক্যামেরাতে সেম আসে না, আর রক্তের লাল সব জায়গায় সব রকম না, কিছু একটা ডিফারেন্স আছে। তো ও লাল দেখাচ্ছে, এও লাল দেখাচ্ছে, এরও লাল দেখাচ্ছে, বাট একটা ডিফারেন্স আসে। সনি হচ্ছে একটু নীলচে করার চেষ্টা করে, ক্যানন হচ্ছে একটু হলদে করার চেষ্টা করে, আর ফুজি ফিল্মও একটু বেশি নীল করার চেষ্টা করে আর কি। তো ফুজি ফিল্ম সবসময় চেষ্টা করে যে তাদের ইউজারদেরকে একটা অ্যাস্থেটিক পারপাস দেওয়ার জন্য, এই জন্য তারা বেশি চার্জও করে। বাট এই তো, ওইটা একটু বেশি অ্যাস্থেটিক লাগে। আবার ফুজি ফিল্ম কিছু ফিল্টারও অ্যাড করে, মানে আপনি যা তুলতেছেন সেটা অ্যাজ ইট ইজ উঠবে না আর কি, মানে ও হচ্ছে একটু ফিল্টার দিবে যেন ওইটা একটু একটু বেশি ভালো লাগে। বাট আমার কাছে মনে হয় ওইটার জন্য ফোন আছে। ফোন তো হচ্ছে যেমন ভিভো, ওপ্পো, এরাও তো একটা ফিল্টার করে আপনার সেলফি দেয়, এটা কি আপনার ভালো লাগে? যে হচ্ছে আপনার ফেস তো অনেক বেশি স্মুথ লাগে, আপনি একটু প্রিটিয়ারও লাগেন, কিন্তু না, এটা এটা ভালো লাগে না, মানে হচ্ছে এটা ন্যাচারাল না। তো আমার মনে হয় ক্যামেরাকে সত্য বলা উচিত, যে হচ্ছে যেরকম সেরকমই দেওয়া উচিত। এটা সবচেয়ে বেশি দেয় হচ্ছে ক্লোজ, তাই সনি আর হচ্ছে ক্যানন। ক্যানন আরো বেশি দেয়, যে ক্যানন যেরকম আছে তার থেকে একটু সামান্য আর কি টেম্পারেচারটা বাড়ায় দেয়, কেলভিনটা, বাট ক্যানন ভালো দেয়। তো আমার স্কাইকে, মানে আপনি একটা ছবি তুলে দেখবেন যে হচ্ছে ফোনে আর হচ্ছে একটা ডিএসএলআর এ, আপনি দেখবেন যে ফোনের ছবিটা স্কাইটা অনেক বেশি নীল এবং ব্রাইট এবং আপিলিং, কিন্তু আপনার ডিএসএলআর এর ছবি মরা মরা। আপনার ফ্রেন্ড এসে বললো আপনাকে, আরে কি ছবি তুলিস এসব, তুই কোনো ক্যামেরাম্যান হলো বা এরকম কিছু একটা, ওদের ছবি পছন্দ হচ্ছে না। তো তার ছবি পছন্দ হওয়ার দরকার নাই। আমি তো ছবি তুলছি, আমি ডকুমেন্ট করতেছি, মোমেন্টটাকে ধরে রাখতেছি, মোমেন্টটা যেরকম সেরকম তুলতে হবে। আর ওর ফোনে যা তুললো সেটা হয়তো বা ইনস্টাগ্রামে দিলেও বেশি লাইক আসবে বা এরকম, বাট যখন আমি এটাকে নিয়ে পোস্ট প্রসেসিং এ যাবো, যখন আমি এডিট করতে বসবো, তো যখন আমি কমার্শিয়াল কাজে এটা ইউজ করব বা প্রিন্ট করব, তখন আমাকে নিশ্চয়ই কিছু অ্যালাওয়েন্স থাকতে হবে, যেন ছবিটা ফেটে না যায়, ছবিটাতে যেন নতুন ভাবে কালার অ্যাড করতে পারি, মানে এরকম কিছু ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। ওই ক্যামেরার ফোনেরটাতে থাকে না, বাট ক্যামেরাটাতে থাকে। আর রেজুলেশন অনেক ভালো পাওয়া যায়। ডিপিআই বলতে একটা জিনিস আছে, এই ডিপিআইটাও হাই থাকে। এটাই তো, এটা বলছি আর কি, যে আপনার যদি ফুজি ফিল্ম পছন্দ হয় তাহলে অবভিয়াসলি ইউ ইউ ক্যান গো ফর ফুজি ফিল্ম। আবার আরেকটা ক্যামেরা আছে, সেটা হচ্ছে লাইকা। লাইকা হচ্ছে কাইন্ড অফ লাক্সারি ক্যামেরা ব্র্যান্ড হয়ে গেছে, কারণ হচ্ছে তারা অনেক ভিন্টেজ ভিন্টেজ কিছু মডেল আনে,
ওই মডেলের ফাংশনালিটি হয়তোবা ক্যাননের মিড রেঞ্জের কাছাকাছি, বাট ওটাকে বলে ভিনটেজ। ভিনটেজ জন্যই তো ফাংশনালিটি নাই, ওদের ব্র্যান্ডিং পারপাস আর কি। তো এই জন্য ওরা বেশি চার্জ করে। তো আমার কাছে এটা অর্থিত লাগে না। আমার কাছে লাগে ফাংশনালিটি, তারপরে ফ্লেক্সিবিলিটি, আর বাকিটা তো আমি করে ফেলবো। কারণ আপনি ভাবতেছেন যে আপনি মনে হয় সনি ক্যাননের যে কালার সায়েন্স দিয়ে সনিকে বিট করতে পারবেন না, এটা ভুল কথা। কারণ হচ্ছে আপনি ক্যাননেরটাতে আপনি যদি একটু এরকম কালার গ্রেডিংটা করেন সনির মতো, তো ওইটা সনির মতোই দেখা যাবে, ওটা কোনো ডিফারেন্স বোঝা যাবে না। আর আপনি চাইলে আপনার ক্যামেরাতে কিছু কাস্টম সেটিং চুজ করতে পারেন, আপনার যদি নীল রং ভালো লাগে তখন আপনার ছবি একটু নীলচে নীলচে আসবে। ঠিক আছে, আরেকটা কোশ্চেন নিচ্ছি। আচ্ছা, আই থিঙ্ক আর কোনো কোশ্চেন নাই, তাহলে এখানে আমরা শেষ করতেছি। আর বাকি আপডেট আর হচ্ছে রেকর্ড। হ্যাঁ গ্রুপে দেওয়া হবে? হ্যাঁ, কিছু বলছিলেন মনে হয়, বলেন। রেকর্ডটা কি ফেসবুক গ্রুপে দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং মেবি ইউটিউবে আনলিস্ট করে দেওয়াটা ভালো, তো তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আর হচ্ছে ফেসবুকে তো অবভিয়াসলি লিঙ্ক গুলো দেওয়া হবে। ঠিক আছে, এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, আর হচ্ছে ঈদ মোবারক।